আসসালামু আলাইকুম। তোমরা কতজন জয়েন করেছো? ভালো আছো সবাই? দাঁড়াও, আপু হচ্ছে ফোনটাকে স্ক্রিন শেয়ার মোডে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আজকে আমরা পড়বো মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এটার লাস্ট পার্টটুকু, অর্থাৎ 3.7 থেকে শেষ পর্যন্ত অংশ। আচ্ছা, ঠিক আছে। তো আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ফারহিন কবির চৈতি, পড়ালেখা করতেছি ঢাকা ডেন্টাল কলেজে, ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, আর মেডিকোতে তোমার ক্লাস করেছি 2015-16 সেশনে। তারপর থেকে মেডিকোর সাথেই আছি এবং মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা মোটামুটি সব ব্রাঞ্চে মম আপু এবং আমরা দুজন জুনিয়র মিলে আমরা মোটামুটি সবাই একসাথে ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, তো তোমাদের এই চ্যাপ্টারের প্রথম অংশটুকু আপু নিয়েছেন ক্লাস, পর্যাবৃত্ত ধর্মের 3.6 টপিক পর্যন্ত নিয়েছেন। আজকে আমি লাস্টের টপিকটা আর কি লাস্ট পর্যন্ত পড়াবো। তো তোমরা মোটামুটি অনেকেই জয়েন করে ফেলেছো। আমাকে একটু কমেন্টে বলো যে কথা শোনা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, আর ভিডিও কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, আপুকে একটু বলো যে কথা শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও কোয়ালিটি ক্লিয়ার আসছে কিনা। আচ্ছা, ক্লিয়ার। ডাবল কথা শোনা যায়, এটা হওয়ার কথা না। দেখো আপু, একটু নেট কানেকশনটা চেক করো তোমার। ঠিক আছে, অল ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, অল ক্লিয়ার। থ্যাংক ইউ সবাইকে, জয়েন করে ফেলেছো। চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আজকে বেশিক্ষণ পড়াবো না, কারণ এই চ্যাপ্টারের বেশিরভাগ অংশ ফার্স্ট হাফেই চলে যায়। আজকে আমরা ইজি ইজি কিছু জিনিসপত্র পড়বো। ঠিক আছে? আচ্ছা, চলো আমি তোমাদের সাথে আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এটা দ্বিতীয় অংশ, 3.7 থেকে লাস্ট পর্যন্ত। আচ্ছা শুনো, এই চ্যাপ্টারের প্রথম অংশটুকু যেহেতু তোমরা আগেই ক্লাস করে ফেলেছো, তোমরা জানো যে আপু তোমাদেরকে কি করিয়েছিলেন। সঞ্জিত কুমার গুহ স্যার এবং হাজারি স্যার, ওনাদের দুইজনের ইনফরমেশন গুলো আপু একত্র করে স্লাইডটা রেডি করেছিলেন। হ্যাঁ, এই লেকচারটাও সেম তেমনই। আচ্ছা, তোমাদের জন্য যেটা করা হয়েছে, দুইটা বইয়ের ইনফরমেশন একসাথে গ্যাদার করে দেওয়া আছে। সেটা তো আমি তোমাকে বলবো, দেখিয়ে দিব। পেজ স্লাইডের প্রত্যেকটা কর্নারে হয়তো বা উপরে বা নিচে কোথাও পেজ নাম্বারটা লেখা আছে। আমি তোমাদেরকে প্রত্যেকটা স্লাইডে পেজ নাম্বার গুলো বলে নিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এখন কি করবা? এখন এই যে কমেন্ট সেকশনটা যারা আছে, যে মেনশন টেনশন দিতেছে, এগুলো বন্ধ করো। করে কমেন্ট সেকশনটাকে সোয়াইপ করে ফোনটাকে হরাইজন্টাল মোডে নিয়ে নাও। ঠিক আছে? হরাইজন্টাল মোডে নিয়ে নাও। এখন আমরা ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের প্রথম টপিক 3.7। 3.7 এটা আমাদের হাজারি স্যারের বইয়ের নতুন বই, যেটা নতুন এডিশনের বই 316 পেজ। ঠিক আছে? আচ্ছা, 316 পেজের তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের সম্পর্ক। আচ্ছা, দেখো এখানে আয়নিক বন্ধনের সংজ্ঞা দেওয়া আছে। আচ্ছা, আয়নিক বন্ধন, আমরা রাসায়নিক বন্ধন মোটামুটি কত প্রকার জানি। রাসায়নিক বন্ধন কি আছে? আয়নিক বন্ধন আছে, সংযোজী বন্ধন আছে, তাই তো? সন্নিবেশ সংযোজী বন্ধন আছে। তো এখানে আচ্ছা, কি বলতেছো, কোয়েশ্চেন করতেছো? এক্সামে কি ফুল অধ্যায় থেকে কোয়েশ্চেন থাকবে? না, যেহেতু শেষ অংশ থেকে প্রশ্ন থাকবে, ফুল অধ্যায় থেকে থাকবে না। ঠিক আছে? তোমাদেরকে বারবার বলতেছি কমেন্ট সেকশনটা বন্ধ করো, অনেকেই জয়েন করছো। ঠিক আছে? আমি কিন্তু ক্লাস নেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট কমেন্ট গুলো দেখবো। যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করছো তো খবর আছে, একদম গ্রুপ থেকে রিমুভ করে দিব, বুঝছো?
এরপরে কি হবে, গ্রুপ থেকে রিমুভ করে দিলে 2 দিন 3 দিন কান্নাকাটি করবা, এরপরে বাসায় আব্বু আম্মুর কাছে ফোন যাবে, দুনিয়ার কেলেঙ্কারি হবে। তার চেয়ে ভদ্র বাচ্চা কাচ্চার মতো কমেন্ট সেকশনটাকে সোয়াইপ করে সুন্দর করে ফোনটাকে হরাইজন্টাল মোডে নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, আর আমি হচ্ছে জুম মোটামুটি ভালোই করা আছে, তাও যদি জুম করার প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাই দিও, ঠিক আছে? আচ্ছা, দেখো আয়নিক বন্ধন, আয়নিক বন্ধনটা কিভাবে হচ্ছে? আয়নিক বন্ধন হচ্ছে ইলেকট্রন প্রদান এবং গ্রহণের মাধ্যমে, তার মানে কি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন হচ্ছে সেটা কি হবে, আয়নিক বন্ধন। এবং আমরা অবশ্যই জানি আয়নিক বন্ধন কাদের কাদের মধ্যে হয়, ধাতু এবং অধাতুর মধ্যে, ঠিক আছে? তার মানে কি ধাতু ক্যাটায়ন বানাবে এবং অধাতু হচ্ছে অ্যানায়ন বানাবে, এরপরে আয়নিক বন্ধন হবে। এখন তোমার যেটা লাগবে, তোমার লাগবে হচ্ছে যে দেখো এই লাইনটা, এখানে কি বলা আছে, গ্রুপ 1 এর ক্ষার ধাতু সমূহের আয়নীকরণ শক্তি হচ্ছে সবচেয়ে কম, আর হচ্ছে গ্রুপ 17, হ্যাঁ তার এগুলো হচ্ছে হ্যালোজেন, ওদের ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণের প্রবণতা হচ্ছে কি সবচেয়ে বেশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এই জিনিসটা এখন আমরা এই যে আমাদের লেকচারের যে প্রথম প্রথম সেকশনটা ছিল, হ্যাঁ প্রথম সেকশনটাতে কি ছিল তোমার, যে আমাদেরকে আপু পড়িয়েছিলেন একটা পর্যায়ে যতই হচ্ছে বাম থেকে ডান দিকে আসা যায় কিছু কিছু ধর্ম হচ্ছে কমে এবং কিছু কিছু ধর্ম হচ্ছে বাড়ে, মনে আছে কি? সেখানে আমরা আয়নীকরণ শক্তির কথা কি বলছিলাম বলতো? আয়নীকরণ শক্তি কি ছিল, বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি কমে নাকি বাড়ে? বাড়ে ছিল। তার মানে কি সবার বামে যে আছে তার আয়নীকরণ শক্তি হচ্ছে সবচেয়ে কম এবং সবার ডানে যে আছে তার আয়নীকরণ শক্তি হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে? তার মানে সবার বামে কারা আছে, গ্রুপ 1, তার মানে ধাতুরা, তাহলে ওদের আয়নীকরণ শক্তি হচ্ছে কম, এবং সবার ডানে যদি আমি নিষ্ক্রিয়, হ্যাঁ বাড়ে, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর কথা চিন্তা করি তাহলে ওদের ওকে বাদ দিয়ে সবার ডানে আছে হচ্ছে গ্রুপ 17 মানে হ্যালোজেন, তাহলে ওদের ক্ষেত্রে কি হবে, আমার ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তি এগুলো হচ্ছে বেশি। তাহলে আয়নিক বন্ধন যেহেতু ধাতু এবং অধাতুর মধ্যে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি একটার নিম্ন আয়নীকরণ শক্তি লাগবে এবং আরেকজনের হচ্ছে উচ্চ ইলেকট্রন আসক্তি লাগবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বারে আমি জানি বারে। এখন আমরা লেকচারে মনোযোগ দিই। আচ্ছা দেখো আসো, এখন আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইড হচ্ছে পুরাতন বই 300 হচ্ছে তোমার 1 এবং 2, হ্যাঁ দুইটা পেজের কিছু একসাথে হচ্ছে দেওয়া আছে, ইনফরমেশনটা দেওয়া আছে। আর হাজারি স্যারের নতুন এডিশনের বই হচ্ছে 317 পেজ। দেখো আসো, এখানে হচ্ছে আয়নিক বৈশিষ্ট্যের, আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। আচ্ছা, আয়নিক যৌগগুলো যেহেতু আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত যৌগ বা আয়নিক বন্ধনের মাধ্যমে সৃষ্ট যৌগ, তার মানে এই যৌগগুলোর ক্ষেত্রে কি হবে, এই যৌগগুলো হচ্ছে তোমার শক্তিশালী বন্ধন দ্বারা আবদ্ধ, তার মানে এই যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি, উচ্চ গলনাঙ্ক উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে দেখো আয়নিক যৌগগুলো হচ্ছে কি তোমার যেহেতু আয়নিত অবস্থায় মানে তোমার দ্রবীভূত অবস্থায় আর কি আয়নিত অবস্থায় থাকে, তার মানে এরা কি করবে, বিগলিত বা দ্রবীভূত অবস্থায় হচ্ছে বিদ্যুৎ বা তড়িৎ পরিবহন করবে। পরে এরা হচ্ছে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, লাইক ডিজলভস লাইক নীতি অনুযায়ী। যেহেতু পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। আচ্ছা, তাহলে সমযোজী বন্ধন জিনিসটা এখন কি, সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেটা হচ্ছে, ঠিক আছে? তাহলে যে বন্ধনটা কি হবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হবে, তাকে আমরা বলবো হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা, তাহলে সমযোজী বন্ধন কখন হবে, সব সময় হচ্ছে অধাতব পরমাণুর ক্ষেত্রে, ঠিক আছে? ধাতব পরমাণুর ধাতব পরমাণুর সাথে অধাতব পরমাণু কখনোই কি করে না, সমযোজী বন্ধন গঠন করে না, শুধুমাত্র দুইটা অধাতু মিলেই হচ্ছে সমযোজী যৌগ গঠন করবে। আচ্ছা, এখন দেখো আমাদের প্রিয় গ্রহ স্যার উনি কি করেছেন, আয়নিক বন্ধন গঠনের কিছু পূর্ব শর্ত দিয়েছেন, ঠিক আছে? পূর্ব শর্তটা কি, দেখো ধাতু সমূহের নিম্ন আয়নীকরণ বিভব, যেটা আমরা প্রথমেই দেখলাম। আচ্ছা, এরপরে কি বলা আছে, অধাতব মৌলের হচ্ছে উচ্চ ইলেকট্রন আসক্তি, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম। এরপর বলছে উৎপন্ন যৌগের হচ্ছে উচ্চ ল্যাটিস শক্তি, ঠিক আছে? তাহলে আয়নিক বন্ধন গঠনের হচ্ছে আয়নিক বন্ধন গঠনের পূর্বশর্ত ধাতুসমূহের নিম্ন আয়নীকরণ বিভব, অধাতব মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি এবং উৎপন্ন যৌগের হচ্ছে উচ্চ ল্যাটিস শক্তি, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো হচ্ছে বেশি। আচ্ছা, ক্লাস বেঁধে যাচ্ছে না, আমার দিক থেকে অল ক্লিয়ারই আছে। আমার নিজের মোবাইল দিয়ে যেটা আর কি করা আছে সেখানটাতেও ক্লিয়ার। যাদের ক্লাসটা একটু আটকে যাচ্ছে আপু, তোমরা কাইন্ডলি কি করবা, তোমাদের ইন্টারনেট নেট কানেকশনটা অফ করে আবার হচ্ছে অন করো, ঠিক আছে? তাহলেই হচ্ছে ঠিক হয়ে যাবে।
আচ্ছা, ল্যাটিস শক্তি কি? ল্যাটিস শক্তি হচ্ছে ল্যাটিস শক্তি হচ্ছে যে আমাদের আয়নিক যৌগগুলো তো হচ্ছে ক্যালাস, ক্যালাস গঠন করে থাকে, তাই তো? ওই ক্যালাসের শক্তি, তার মানে ক্যালাসের মধ্যে হচ্ছে অনুপরমাণুগুলোর মধ্যে আবদ্ধ আবদ্ধ যে থাকে যে শক্তিটা দ্বারা, সেটাই হচ্ছে ল্যাটিস শক্তি। তো এত চিন্তা করার কোনো প্রয়োজন নাই। ল্যাটিস শক্তি যেগুলোর যাদের বেশি তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি, তার মানে তাদের ক্যালাস বা ল্যাটিসটাকে ভাঙার জন্য শক্তি প্রয়োজন হচ্ছে বেশি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখো দেখো এখন হচ্ছে সমযোজী বন্ধন গঠনের সহায়ক নিয়ামক সমূহ। পুরান বই আমার, বাট পেজ নাম্বার মিলছে না। আচ্ছা, এখন দেখো পুরান বই বলতে যে পুরান বইয়ের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। 2019 সালে 2টা এডিশন ছিল, ওইটাও পুরান হয়ে গিয়েছে। 2019-এর আগের বইগুলো সবগুলোও পুরান। ইনফ্যাক্ট সামনে আরেকটা আসতেছে, তখন এই বইটা আবার পুরাতন এডিশন হয়ে যাবে। ঠিক আছে? সো পেজ নাম্বার নিয়ে আমি প্রথমেই বললাম যে হচ্ছে তোমার চিল্লা চিল্লি বা কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। তোমরা হচ্ছে সুন্দর করে আপুর লেকচারটাতে মনোযোগ দাও। আর অনেক বেশি কমেন্ট হচ্ছে, আমি কিন্তু সবকিছু মনিটর করতেছি যে কারা কারা অতিরিক্ত কমেন্ট করতেছো। বারে বারে আমি সাবধান করে দিচ্ছি, কমেন্ট সেকশনটাকে সোয়াইপ আউট করে নাও, লেকচারে মনোযোগ দাও। ঠিক আছে? আচ্ছা, দেখো সমযোজী বন্ধন গঠনে সহায়ক নিয়ামক সমূহ। সমযোজী বন্ধন গঠনে বেশ কিছু নিয়ামক থাকে। নিয়ামক থাকে মানে কি? মানে এগুলো হচ্ছে বন্ধন গঠনটাকে হচ্ছে প্রভাবিত করে। কারা কারা? অধাতব মৌল আমরা জানি। এরপরে হচ্ছে উচ্চ আয়নীকরণ বিভব। ঠিক আছে না? অধাতুগুলোর হচ্ছে উচ্চ আয়নীকরণ বিভব থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো সম ইলেকট্রন আসক্তি। ঠিক আছে? আচ্ছা, দেখো সম ইলেকট্রন আসক্তি, এরপরে হচ্ছে উচ্চ নিউক্লিয়ার আধান এবং ক্ষুদ্র আন্তঃপারমাণবিক দূরত্ব। আচ্ছা, যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা জানি পরমাণু যদি যোজ্যতা স্তরে হচ্ছে 3টা পর্যন্ত ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রেও হচ্ছে কি করা যায়, ইলেকট্রন মানে ইলেকট্রন ত্যাগের প্রবণতা থাকে। যখন 3-এর বেশি হয়ে যায়, মানে 4, 5, 6, 7, তাহলে সেক্ষেত্রে তখন আর ইলেকট্রন ত্যাগের প্রবণতা থাকে না, ইলেকট্রন শেয়ারিং চলে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা যাদের 4, 5, 6, 7 হবে, তারা হচ্ছে কি করবে, সমযোজী বন্ধন গঠন করবে। আর হচ্ছে সমতড়িৎ ঋণাত্মকতা থাকবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে আসি। দেখো গুহ স্যার, এই যে আমরা এত প্রথমে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন নিয়ে কথা বললাম, গুহ স্যার হচ্ছে এই দুটো বন্ধনে গঠিত যে যৌগ, তাদের হচ্ছে কি করেছে, তোমার বৈশিষ্ট্যগুলো হচ্ছে পার্থক্য আকারে দিয়ে দিয়েছেন। শুনো, গুহ স্যারের আমার ইনফরমেশন গুলো আমি যেগুলো তোমাদেরকে দিচ্ছি স্লাইডে, প্রথমত এইটা পুরোটা ক্লাস লেকচার হচ্ছে পিডিএফ বা জেপিজি ফাইল হচ্ছে তোমাদের গ্রুপে দেওয়া হয়। সো চিন্তার কোনো কারণ নাই, এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করো, পরবর্তীতে এই জিনিসগুলো হচ্ছে তোমরা নোট ডাউন করে রাখতে পারবা। সেকেন্ডলি, তোমাদের কম্পেনিয়ন বুকে, কেমিস্ট্রি কম্পেনিয়ন বুকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারের প্রত্যেকটা ইনফরমেশন সুন্দর করে আমরা সাজাই দিছি। তাহলে কোনো প্রকার চিন্তা করার কোনো কারণ নাই, কোনো কান্নাকাটি করার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। মনোযোগ দিয়ে এখন ক্লাসটা করো। আমি কিভাবে বুঝাই দিচ্ছি সেই জিনিসটা হচ্ছে যা ভালো মতো খেয়াল করো। ঠিক আছে? আর ক্লাসটা হচ্ছে লাইভটা রেকর্ডেড থাকবে গ্রুপে, অ্যাটলিস্ট 48 আওয়ার বলা হয়, বাট এখন সবগুলো ক্লাসই রেকর্ড করা থাকে, ডিলিট করা হয় না। সো তোমরা খুব সুন্দর করে পরবর্তীতে যখন নিজেরা পড়বা আবারও ক্লাসটা চালু করে মিলাই নিতে পারো। বাট এখন জাস্ট বুঝো, এখন অন্য কোনো দিকে হচ্ছে মনোযোগ দিও না, জাস্ট বুঝো। আচ্ছা, দেখো আয়নিক যৌগগুলো হচ্ছে পোলার, আর সমযোজী যৌগ কি হবে, তাহলে উল্টা জিনিসটা হবে, তার মানে সমযোজী হচ্ছে অপোলার। আচ্ছা, আয়নিক যৌগগুলো হচ্ছে দানাদার, তার মানে সমযোজী যৌগ কি হবে, দানাহীন। ঠিক আছে? আয়নিক যৌগগুলো উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট, তাহলে সমযোজী যৌগগুলো কি হবে, নিম্ন গলনাঙ্ক নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। ঠিক আছে? আয়নিক যৌগগুলো হচ্ছে পোলার দ্রাবকে দ্রবণীয়, তাহলে সমযোজী যৌগগুলো কি হবে, অপোলার দ্রাবকে দ্রবণীয়, মানে হচ্ছে লাইক ডিজলভস লাইক নীতিটা অনুসরণ করবে। আর বিগলিত অবস্থায় বা দ্রবণে হচ্ছে আয়নিক যৌগ কি করবে, তড়িৎ পরিবহন করবে, কিন্তু সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করবে না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা কথা বলা আছে যে অরবিটাল অধিক্রমণ, যে আমরা জানি যে সমযোজী যৌগগুলোতে হচ্ছে হাইব্রিডাইজেশন হয়, তাই না, সংকর অরবিটালের সৃষ্টি হয় বা সংকরায়ন হয়। তাহলে সেক্ষেত্রে কি হয়, অরবিটাল অধিক্রমণের ফলে নির্দিষ্ট অভিমুখ থাকায় সমানতা ধর্ম দেখায় অপোলার দ্রাবকে দ্রবণীয়। আচ্ছা ঠিক আছে, দেখো এখন সমযোজী বন্ধনের প্রকারভেদ, এই যে আমি তোমাদের আয়নিক এবং সমযোজী বন্ধন নিয়ে কথাবার্তা বলছিলাম। সমযোজী বন্ধন হচ্ছে দুই প্রকার, কি কি, সিগমা এবং পাই। ঠিক আছে?
সিগমা এবং পাই। আচ্ছা, তাহলে আমরা সিগমা এবং পাই এই দুইটা বন্ধনের বৈশিষ্ট্য, তোমরা যেটা করবা তোমাদের হাজারি স্যারের বইয়ের হচ্ছে সিগমা এবং পাই বন্ধনের টপিকটাতে এরকম করে এক পাশে লিখবা হচ্ছে সিগমা দাগ দিয়ে, আরেক পাশে লিখবা হচ্ছে পাই। ঠিক আছে, দাগ দিয়ে সিগমার জন্য চারটা দিয়ে চারটা বৈশিষ্ট্য দেখো, সরল রেখা, সর্বোচ্চ অভিলেপন, সংকর অরবিটাল আর হচ্ছে শক্তিশালী। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এখন বুঝি। দেখো, সিগমা বন্ধন হচ্ছে সরল রেখায় হয়, সরল রেখায় মানে কি, সিগমা বন্ধন হচ্ছে এভাবে এরকম করে হচ্ছে এইভাবে, আর পাই বন্ধনটা হচ্ছে সমান্তরাল বা পাশাপাশি। সিগমা বন্ধনে হচ্ছে সর্বোচ্চ অভিলেপন হয়, পাই বন্ধনে সর্বোচ্চ অভিলেপন হয় না। সিগমা বন্ধন হচ্ছে শঙ্কর অরবিটালে হয়, পাই বন্ধনের ক্ষেত্রে আমরা জানি পাই বন্ধন কখনোই শঙ্কর অরবিটাল অথবা এস অরবিটালে হয় না। হ্যাঁ, এস অরবিটাল ছাড়া পিডিএফ এগুলোতে পাই বন্ধন হবে এবং শঙ্কর অরবিটালে হবে না। আচ্ছা, সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী, পাই বন্ধন হচ্ছে দুর্বল। তাহলে চারটা বৈশিষ্ট্য আমরা দিয়ে শিখলাম, কি কি? সরল রেখা, সর্বোচ্চ অভিলেপন, শঙ্কর অরবিটাল আর হচ্ছে শক্তিশালী। হ্যাঁ, তাহলে এই চারটা হচ্ছে সিগমার জন্য আমরা সিরিয়ালি দিয়ে লিখে রাখবো, পায়ের জন্য লিখার প্রয়োজন নাই। সিগমার জন্য যেটা হবে পায়ের জন্য হচ্ছে তার ঠিক বিপরীতটা হবে। ঠিক আছে, তাহলে দেখো এই চারটা দিয়ে আমরা চারটা সিগমার বৈশিষ্ট্য শিখলাম, তার বিপরীত গুলো হবে কার বৈশিষ্ট্য? পায়ের বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা এখন এটা কিন্তু আমাদের হাজারি স্যারের বইয়ের ইনফরমেশন ছিলেন। গুহ স্যার হচ্ছে সিগমা এবং পাই বন্ধন দুইটা বন্ধনের আরো কিছু অতিরিক্ত বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেটা হচ্ছে আমি তোমাদেরকে স্লাইডে দেখায় দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝো। আচ্ছা দেখো, সিগমা বন্ধন এবং পাই বন্ধন। সিগমা বন্ধনে বলেছে মুক্ত ঘূর্ণন সম্ভব, পাই বন্ধনে মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। বলবো আপু মুক্ত ঘূর্ণন জিনিসটা কি? আমি বলি, সিগমা বন্ধন তো এরকম সরল রেখাতে হচ্ছে তাই বললাম, তাই না? তো সরল রেখায় দেখো এরকম করে ঘুরানো যায় এদেরকে, কিন্তু পাই বন্ধন চিন্তা করো হচ্ছে পাশাপাশি, দেখো এটা কিন্তু আর এভাবে করে আর ঘুরানো যাচ্ছে না। ঠিক আছে, তার মানে সিগমা বন্ধনে হচ্ছে মুক্ত ঘূর্ণন সম্ভব, কিন্তু পাই বন্ধনে মুক্ত ঘূর্ণন হচ্ছে সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা সিগমা বন্ধন হচ্ছে কম সক্রিয়। দেখো সিগমা বন্ধন আমরা আগের স্লাইডে পড়ে আসছি শক্তিশালী। শক্তিশালী মানে কি? ওকে ভাঙতে শক্তি প্রয়োজন হয় বেশি, যাকে ভাঙতে বেশি শক্তি লাগবে তার মানে সে তার সক্রিয়তা কি কম। কারণ আমরা জানি কে বেশি সক্রিয়, যে তাড়াতাড়ি ভেঙে বিক্রিয়াতে অংশ নেয়। হ্যাঁ, যে দুর্বল সে তাড়াতাড়ি ভাঙবে বিক্রিয়াতে অংশ নিবে, তার মানে যে বন্ডটা দুর্বল সে হচ্ছে অধিক সক্রিয়, সেজন্য বলা পাই বন্ধন হচ্ছে অধিক সক্রিয়। আর যে বন্ধনটা হচ্ছে শক্তিশালী ও হচ্ছে কম সক্রিয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, সিগমা বন্ধন ইলেকট্রন গুলো হচ্ছে বন্ধন অঞ্চলে সীমাবদ্ধ। তার মানে কি, দুইটা বন্ধনে যে সরল রেখায় যে বন্ধনটা হচ্ছে, এই বন্ধনের যে আণবিক অরবিটাল মধ্যবর্তী যে অঞ্চলটা আছে এখানেই হচ্ছে সিগমা বন্ধন ইলেকট্রন গুলো থাকে। কিন্তু পাই বন্ধন ইলেকট্রন গুলো হচ্ছে গতিশীল। ঠিক আছে, আচ্ছা গতিশীল মানে কি, তারা হচ্ছে সঞ্চরণশীল অবস্থায় থাকে, কোনো জায়গায় সীমাবদ্ধ থাকে না। সিগমা বন্ধন অণুর জ্যামিতিক গঠনে কোনো ভূমিকা সিগমা বন্ধনের আছে এবং পাই বন্ধনের কোনো ভূমিকা নেই। তার মানেটা কি? দেখো আমরা যে হচ্ছে কি করি, সংকরায়ন এসপি সংকরায়নের জন্য একরকম আকৃতি, sp2 এর জন্য, sp3 এর জন্য এরকম আকৃতিগুলো হচ্ছে মুখস্থ করি, তাই না? এখন সংকরায়নটা কোথায় হচ্ছে? শঙ্কর অরবিটালে হচ্ছে। আর আমরা জানি পাই বন্ধন কখনোই শঙ্কর অরবিটালে হয় না, তাহলে শঙ্কর অরবিটালে সবসময় কোন বন্ধন হয়? সিগমা বন্ধন। তাহলে শঙ্কর অরবিটালে সিগমা বন্ধন থাকে এবং সংকরণের জন্য অণুর জ্যামিতিক গঠন ভিন্ন হয়। তাহলে সে জ্যামিতিক গঠনে কোন বন্ধনের ভূমিকা আছে? সিগমা বন্ধনের ভূমিকা আছে, পাই বন্ধনের ভূমিকা নেই। আচ্ছা, এরপরে সিগমা বন্ধনের হচ্ছে নিজস্ব অস্তিত্ব আছে, পাই বন্ধনের কি নিজস্ব অস্তিত্ব নেই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন এই যে তোমরা বলতেছিলা যে আপু একটা মৌলে হচ্ছে মৌলে সিগমা বন্ধন, মৌলে সিগমা বন্ধন থাকবে না আপু, অণুতে থাকবে, মৌলে বন্ধন কেন থাকবে? দেখো, আচ্ছা তাহলে একটা অণুতে সিগমা বন্ধন কয়টা থাকতে পারে? শুনো, সমস্ত একক বন্ধনই হচ্ছে সিগমা বন্ধন। ঠিক আছে, সমস্ত একক বন্ধন সিগমা বন্ধন। তার মানে কোনো একটা যৌগে যদি বন্ধনগুলো আমি দেখতেছি একক বন্ধন, চোখ বন্ধ করে সেগুলো হবে সিগমা, কিন্তু যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো হয়ে যাবে পাই। হ্যাঁ, তার মানে একটা যৌগে অবশ্যই যখন একক বন্ধন থাকবে সেটা তো সিগমাই হবে, আর দ্বিবন্ধন থাকলে একটা সিগমা হবে, বাদ বাকি একটা হবে পাই। ত্রিবন্ধন থাকলে একটা সিগমা হবে আর অতিরিক্ত দুইটা হবে হচ্ছে পাই। ঠিক আছে, আচ্ছা
দেখো এখন আমরা পড়বো হচ্ছে 3.9.1 শঙ্কর অরবিটালের প্রকারভেদ, যেটা নতুন বইয়ের হচ্ছে 322 পেজে দেওয়া। আচ্ছা দেখো এখান থেকে কি পড়তে হবে, এটা কিন্তু আমাদের জন্য 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? 100% ইম্পর্টেন্ট, কারণ এই টপিকটা থেকে প্রত্যেক বছরই হচ্ছে প্রশ্ন হয়। আচ্ছা দেখো শঙ্কর অরবিটালের প্রকারভেদ, কি কি সংকরণ আছে, sp3 sp2 এরকম করে অনেকগুলো সংকরণ দেওয়া, এবং এদের জন্য প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া, যেরকম sp3 সংকরণ মিথেনে হচ্ছে, sp2 হচ্ছে অ্যালকিনে হচ্ছে, sp হচ্ছে অ্যালকাইনে, হ্যাঁ, এরপর sp2d হচ্ছে টেট্রাঅ্যামিনো কিউপ্রিক আয়নে হচ্ছে। তো এদের জ্যামিতিক গঠনটাও হচ্ছে দেখতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, মুক্ত ঘূর্ণন কি একবার বলো আপু? ও যে বললাম তো আপু, যে সিগমা বন্ধনটা এরকম সরল রেখায় হচ্ছে শঙ্কর অরবিটালে, তাহলে এই জিনিসটা দেখো, তোমার যখন এভাবে সরল রেখায় বন্ধন হচ্ছে, তুমি এই জিনিসটা কিভাবে ঘুরাইতে পারতেছো, জাস্ট আমি তোমার বোঝার জন্য বলতেছি, আমি তো যোগের বন্ধন ঘুরে দেখাতে পারবো না। বাট পাই বন্ধনটা যখন সমান্তরাল হচ্ছে তখন আর হাতটাকে ঘুরানো যাচ্ছে না, ঠিক আছে? তার মানে কি, সমান্তরাল হলে ওরা মুক্ত ঘূর্ণন করতে পারে না, কিন্তু সরল রেখায় ওরা যে কোনো দিকে ঘুরে যেতে পারে। আচ্ছা এখন দেখো এদিকে মনোযোগ দাও, শঙ্কর অরবিটালের হচ্ছে প্রকারভেদ, হ্যাঁ। আচ্ছা দেখো শঙ্কর অরবিটালের এই যে প্রকারভেদ গুলো, এগুলো এখন দেখো এগুলো আমাদের প্রত্যেক বছরই প্রশ্নে আসে। তাহলে কথা হচ্ছে আপু কি করব, এই যে আমরা সংকরণ এটা বের করার জন্য প্রথমে জানবো শঙ্কর অবস্থা কি, হ্যাঁ। আর শঙ্কর অবস্থা নির্ণয়ের জন্য হচ্ছে আমি তোমাদেরকে এখন ছোট্ট একটা অঙ্ক শিখাই দিব, একটা ম্যাথ শিখাই দিব, সেটা দেখে আমরা খুব ইজিলি যে কোনো যোগেরই শঙ্কর অবস্থা বের করতে পারবো, হ্যাঁ। আচ্ছা দেখো প্রথমে আমাদের জানতে হবে শঙ্কর অবস্থা কি। শঙ্কর অবস্থা মানে কি, কোনো একটা যৌগের অণুতে যে কয়টা সংকরিত অরবিটাল আছে তাকে আমরা বলি শঙ্কর অবস্থা, ঠিক আছে? তার মানে কি, আচ্ছা তার মানে কি, শঙ্কর অরবিটালের সংখ্যাটাই হচ্ছে শঙ্কর অবস্থা। আচ্ছা আর সংকরণ কোনটা, এই যে যে কয়টা শঙ্কর অবস্থা হবে সেই অনুযায়ী যে কয়টা আমি অরবিটালটা বসাবো সেই নামটাই হয়ে যাবে তখন সংকরণ, ঠিক আছে? আচ্ছা এখন দেখো কেন্দ্রীয় যোগের কেন্দ্রীয় পরমাণুতে শঙ্কর অবস্থা নির্ণয় সূত্রটা হচ্ছে কি, দেখো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত অন্য পরমাণুর সংখ্যা, প্লাস হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা মাইনাস প্রদত্ত যৌগে কেন্দ্রীয় পরমাণুর যোজনী, ঠিক আছে? আবার দেখো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত অন্যান্য পরমাণুর সংখ্যা প্লাস হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা বিয়োগ প্রদত্ত যৌগে কেন্দ্রীয় পরমাণুর যোজনী, হ্যাঁ। আচ্ছা মনে করো আমি এখন একটা অঙ্ক তোমাদেরকে করে দেখাই, আমি হচ্ছে মিথেন, হ্যাঁ মিথেনের কথা চিন্তা করি। আচ্ছা মিথেনের মধ্যে কি হয়, মিথেন অণুতে দেখো কেন্দ্রীয় পরমাণু কোনটা, কার্বন। আমরা কি জানি কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনবো, কোনো একটা যৌগে, হ্যাঁ, যার যোজনী বা হচ্ছে জারণ মান বেশি সেই হয় হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এটাও বাদ দাও, একদম সহজ ভাষায় যখন তোমাকে কোনো একটা যৌগের কেন্দ্রীয় পরমাণু বের করতে বলবে, তুমি জাস্ট যৌগটার দিকে তাকাবা, যেটা সবচেয়ে কম আছে সংখ্যায় সেটাই হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে? এত বেশি কঠিন চিন্তা করার দরকার নেই, যে আমি যৌগের দিকে তাকাবো যেটা সবচেয়ে কম আছে সেটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে মিথেনে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, এটার সূত্রটা কি ছিল, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত অন্যান্য পরমাণুর সংখ্যা, ঠিক আছে? তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা যুক্ত আছে, 4টা, তার মানে হচ্ছে 4। আচ্ছা প্লাস এরপরে হচ্ছে আমার সূত্রের হাফ, ঠিক আছে? আচ্ছা এরপরে বলা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় পরমাণু কার্বন, ও যেহেতু গ্রুপ 14 তার মানে ওর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন থাকে হচ্ছে 4টা, ঠিক আছে? মাইনাস প্রদত্ত যৌগে কেন্দ্রীয় পরমাণুর যোজনী, কার্বন যেহেতু হচ্ছে তোমার 4টা হাইড্রোজেনকে যুক্ত করেছে, তাহলে এই যৌগে কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে দেখো 4 থেকে 4 মাইনাস করলাম 0, এই টোটালটা হয়ে গেল 0, তাহলে বাদ বাকি রইল হচ্ছে 4। তাহলে মিথেন অণুতে কার্বনের কি শঙ্কর অবস্থা হচ্ছে 4। তাহলে শঙ্করায়ন কি হবে, 4টা, যে শঙ্কর অবস্থা মানে 4টা শঙ্কর অরবিটাল থাকবে, তাহলে প্রথম শঙ্কর অরবিটাল কোনটা হবে, অবশ্যই এস, তাই না? আমি একটা এস বসাই ফেললাম, এরপরে আমার কোন অরবিটাল আসবে, পি। যেহেতু আমার সংকরিত অরবিটালের সংখ্যা হলো 4, একটা এস, তাহলে বাদ বাকি আর 3টা হচ্ছে পি, ঠিক আছে? আচ্ছা দেখো যাদের ক্লাস আটকে যাচ্ছে, বারে বারে বলতেছি, আমার দিক থেকে টোটালি ক্লিয়ার আছে, তোমরা তোমাদের নেট কানেকশনটা হচ্ছে একটু চেক করো, ঠিক আছে? আর পড়ার দিকে মনোযোগ দাও, এই যে বইয়ের পেজ নাম্বার, পুরাতন এডিশন, হাবিজাবি এই সমস্ত নিয়ে কথাবার্তা বলে শুধু শুধু কি করতেছো,
কমেন্ট সেকশনটাকে ভরাই ফেলতেছে এই সমস্ত কমেন্ট দিয়ে। তোমাদের টেকনিক্যাল যে কোনো প্রবলেম সলভ করার জন্য ব্যাকগ্রাউন্ডে আমাদের আরেকজন টিচার বসে আছেন, ও তোমাদের এই সমস্ত সমস্যা দেখবে, বাট টপিক রিলেটেড কিছু হলে তোমরা কমেন্ট করো এবং আমাকে সেটা জানাও, ঠিক আছে? আর দেখো, সংকর অবস্থার নির্ণয়ের সূত্র, সংকর অবস্থার নির্ণয়ের সূত্রটা কি বললাম? কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত অন্য পরমাণুর সংখ্যা যোগ হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা মাইনাস প্রদত্ত যোগে কেন্দ্রীয় পরমাণুর যোজনী। দেখো আমরা মিথেনের ক্ষেত্রে বললাম কি, এই যে মিথেন, হ্যাঁ এখানে তোমার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, তাহলে এর সাথে যুক্ত অন্য পরমাণু কোনটা? হাইড্রোজেন, সংখ্যা হচ্ছে 4 যোগ হাফ, এই যে আমার সূত্রের হাফ, কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা। আচ্ছা কেন্দ্রীয় পরমাণু কোনটা? কার্বন, ও কোন গ্রুপের মৌল? গ্রুপ 14, তাহলে ওর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন কয়টা থাকবে? 4টা থাকবে, 4, এই যে সূত্রের মাইনাস প্রদত্ত যৌগে কেন্দ্রীয় পরমাণুর যোজনী, প্রদত্ত যৌগে কেন্দ্রীয় পরমাণু কয়টা হাইড্রোজেনকে যুক্ত করেছে? 4টা হাইড্রোজেনকে, ঠিক আছে? তাহলে 4টা হাইড্রোজেন দিলাম, তাহলে হয়ে গেল 0 4। এই জিনিসটাই দেখো পরবর্তী স্লাইডে আমি সুন্দর করে সাজায় লিখে নিয়ে আসছি, এখানে জাস্ট তোমাদেরকে বুঝাই দিলাম, এখন পরবর্তী স্লাইডে সাজানো আছে। দেখো CH4 অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বন, হাইড্রোজেন আছে 4টা, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন আছে 4টা এবং যোজনীয় হচ্ছে 4, তাহলে আমি সূত্র বসায় ফেললাম 4। তাহলে সংকর অবস্থা 4 মানে কি? সংকরিত অরবিটাল আছে 4টা, আর সংকরণ তাহলে কি হবে? 4টার মধ্যে একটা s এবং 3টা হচ্ছে p, s অরবিটাল একটি এবং p অরবিটাল হচ্ছে 3টি। ঠিক আছে। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা ম্যাথ করতে দিব, এই যে বলতেছ আপু আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝান, আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে এখন সেটা করে দিচ্ছি। আচ্ছা আর অধৈর্য হয়েও না, হ্যাঁ অধৈর্য হয়েও না, আমি তোমাদেরকে আস্তে আস্তে সবই বুঝিয়ে দিতেছি, চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়া হবে। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে হচ্ছে যেটা করব, পানি, H2O, পানির অণুতে কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা বের করতে বলবো। আচ্ছা দেখো আমাকে উত্তর দাও। আচ্ছা উত্তর দাও, পানির অণুতে সংকর অবস্থা কি হবে বলো? sp3, হ্যাঁ সংকর অবস্থা 4 এবং সংকরণ হচ্ছে sp3, ঠিক আছে? সংকর অবস্থা বললে অ্যান্সার করবো হচ্ছে 4 এবং সংকরণ হচ্ছে sp3। অনেকে যে বড় যৌগের উদাহরণ নিয়ে পাগল হয়ে যাচ্ছে, আপু বড় যৌগের উদাহরণ দিয়ে বুঝান বুঝান, বলতেছি তো আমি সবগুলোই বুঝাবো, তোমরা এরকম অধৈর্য হচ্ছ কেন? ঠিক আছে। আচ্ছা sp3 তার মানে কি? এখন দেখো আমরা ম্যাথটা করি, এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা বলছি? যেটা সংখ্যায় কম, তার মানে অক্সিজেন। আচ্ছা অক্সিজেনের সাথে অন্য পরমাণু কয়টা যুক্ত ছিল? হাইড্রোজেন, কয়টা? 2টা। আচ্ছা এরপরে যোগ, আমার সূত্রের হচ্ছে হাফ, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখো আমার বলছে কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা, অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 6, যেহেতু হচ্ছে গ্রুপ 16 এর মৌল, মাইনাস ওর কেন্দ্রীয় প্রদত্ত যৌগে হচ্ছে ওর যোজনী, এই যৌগে ও 2টা হাইড্রোজেনকে যুক্ত করেছে, তাহলে ওর যোজনী হচ্ছে 2, ঠিক আছে? 6 থেকে 2 বিয়োগ দিলাম, থাকে 4, হাফ করলে হয় 2, 2 আর 2 যোগ করে 4, তার মানে পানির অণুতে অক্সিজেনের সংকর অবস্থা 4 এবং সংকরণ হচ্ছে sp3। হ্যাঁ এখন এই যে আমাদের হাই হুতাশ পাবলিকরা যারা কান্নাকাটি লাগাই দিচ্ছিল যে আপু কি করব, কেমনে এত বড় বড় যৌগে এসে, আসো তোমাদেরকে এখন বলতেছি। এইগুলা এই যে এতক্ষণ যে আমি ম্যাথটা করছি, হ্যাঁ এটা করার কোনো প্রয়োজনই ছিল না। এটার একটা শর্টকাট আছে, তাহলে ওই শর্টকাটটা দিয়ে কি হয়? শর্টকাটটা দিয়ে সুন্দর করে যে কোনো বড় ছোট যৌগ সবই বের করা যায়, বুঝে গেছে? তাহলে কি শর্টকাট হচ্ছে, যে যৌগটার নিচে যে নাম্বারটা থাকবে ওইটাই হচ্ছে তার সংকর অবস্থা, বুঝে গেছে? তাহলে এতক্ষণ বোকার মতো আমরা কি করতেছিলাম? বোকার মতো করতেছিলাম না, এটার পিছনেও কারণ আছে, বাট আমরা শর্টকাট দিয়েই হচ্ছে ম্যাক্সিমাম জিনিস মনে রাখতে পারবো। দেখো মিথেন, হ্যাঁ হাইড্রোজেনের লাস্টে আছে 4, তাহলে সংকর অবস্থা 4, সংকরণ হচ্ছে sp3, ঠিক আছে? ঠিক একই ভাবে তোমাদের এই যে বইয়ের 3.9.1 টপিকটা ছিল না, এই যে আমরা প্রথমে যেটাই করে আসলাম, এই যে এটা, এখানে যতগুলো যৌগ আছে সবগুলো আমি এখন পিছনে দেখাই দিতেছি, দেখো কি সুন্দর করে, পরের স্লাইড গুলোতে দেখাই দিচ্ছি কি সুন্দর করে আমরা শর্টকাট দিয়ে মনে রাখতে পারবো। এই যে দেখো ভালো মতো এখন এটা খেয়াল করো, ঠিক আছে? দেখো বেরিলিয়াম ক্লোরাইড, লাস্টে 2, সংকর অবস্থা 2, সংকরণ তাহলে sp। এরপরে হচ্ছে
বোরন ট্রাইক্লোরাইড। হ্যাঁ, বোরন ট্রাইক্লোরাইডে আমার সংকর অবস্থা কত? দেখো লাস্টে হচ্ছে 3, তাহলে সংকর অবস্থা হচ্ছে 3, সংকরণ কত? sp2। এরপর দেখো সালফার হেক্সাফ্লোরাইড। হ্যাঁ, লাস্টে কত? 6, তাহলে সংকর অবস্থা কত? 6। 6 এর মধ্যে কি হবে? একটা s, 3টা p, 4টা হয়ে গেল, বাদ বাকি রইল 2টা, তাহলে 2টা কি হবে? d, তাহলে কি sp3d2। এরপর দেখো আয়োডিন হেপ্টাফ্লোরাইড। এটাতে লাস্টে আমার কত আছে? 7, তার মানে কি সংকর অবস্থা হচ্ছে 7, তাহলে সংকরণ sp3d3। একটা s, 3টা p, 4, আর d হচ্ছে 3টা, sp3d3। আচ্ছা, হেক্সা অ্যাকুয়াক্রোমিয়াম, এই যে কে যেন বলতেছিলা আপু বড় বা জটিল আয়ন গুলোর জন্য কি হবে? এই যে দেখো ওর লিগ্যান্ড আছে কয়টা? 6টা। হ্যাঁ, তাহলে সংকর অবস্থা 6, তাহলে আমার সংকরণ কত? ওই যে একটা s, হ্যাঁ, sp3d2। এরপরে টেট্রাফ্লোরোবোরেট আয়ন, হ্যাঁ, লাস্টে আছে 4, তাহলে সংকর অবস্থা হচ্ছে 4। ঠিক আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে সংকরণ হচ্ছে sp3। আচ্ছা, এখন আমাদের হাই হুতাশ পাবলিকরা আবারও হাই হুতাশ করতেছো যে তাইলে আপু পানিরটা তো মিলতেছে না। পানিরটা তাইলে আপু কিভাবে মিলবো? আমি বলি, তোমরা যে শুরুর থেকে যে অধৈর্য হয়ে গেলা, শুরুতে আমি বলছি যে যে জিনিসটা করাচ্ছি ওটা মনোযোগ দাও, লাস্টে কিন্তু আমি তোমাদেরকে বলে দিব। হ্যাঁ, ম্যাক্সিমাম যৌগগুলো হচ্ছে তোমার শর্টকাট টেকনিক দিয়ে ওদের সংকর অবস্থা বের করা যায়, কিন্তু কিছু কিছু যৌগ আছে ব্যতিক্রম, সব জায়গাতেই তো ব্যতিক্রম থাকে, তাই না? কিছু কিছু যৌগ আছে ব্যতিক্রম, ওদের সংকর অবস্থা কি করা হয়? তোমার ওই শর্টকাট দিয়ে বের করা যায় না। যেমন আমি তোমাদেরকে একটু আগে পানি, হ্যাঁ, পানিতে অক্সিজেনের সংকর অবস্থা বের করতে বলছিলাম, বলছিলাম না? তোমরা আমাকে অনেকে উত্তরও দিছো, দিছো না? তার মানে কিভাবে করছি এটা? এক্ষেত্রে কিন্তু আমার শর্টকাট খাটে নাই। তাহলে আমি অঙ্কটা কিন্তু তোমাদের শুধু শুধু করাইনি, অঙ্কটা এই কাজে লাগবে বলেই তোমাদেরকে শিখাইছি। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে আমার শর্টকাট দিয়ে হয়ে যাবে, কিছু ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রম হচ্ছে যাদের মুক্ত জোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে, তাদের ক্ষেত্রে আমার সংকর অবস্থা শর্টকাট দিয়ে বের করা যায় না। বুঝে গেছে? আচ্ছা, এখন তুমি বলবা যে আপু তাহলে আমি কি করব? এখন তুমি একটা জিনিস করতে পারো, শর্টকাট দিয়ে এটার সংকরণও বের করতে পারো, অসুবিধা হবে না। কিন্তু তোমাকে আগে জেনে নিতে হবে যে এই যৌগটাতে কতগুলা হচ্ছে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার কি করতে হবে? কোনো একটা যৌগ আমি শর্টকাট দিয়ে ওর সংকর অবস্থাটা বের করতে পারবো যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকে। আর যদি নিঃসঙ্গ ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওই মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যাটা বের করে দেন শর্টকাটের সাথে আমি যোগ করে দিলাম, হয়ে গেল। বা এত কিছু করার কোনোই প্রয়োজন নাই, আমি তোমাদেরকে খুব সহজ একটা ফর্মুলা দিয়ে একটা ম্যাথ শিখাই দিছি, এই ম্যাথটা করো, যে কোনো যৌগের ক্ষেত্রে সংকর অবস্থা বের করে ফেলতে পারবে। ঠিক আছে। আচ্ছা, দেখো এখন এই যে তোমাদের মুক্তজোড় নিঃসঙ্গজোড় ইলেকট্রন সহ যে যৌগগুলো আছে তাদেরকে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, দেখো এই যে জিনিসটা শেষে নিচে যে নাম্বার থাকে ওটা হচ্ছে সংকর অবস্থা, তো শর্টকাট বললাম সব জায়গায় মিলবে না। তার মানে এমন কোন যৌগ যাদের হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে কি হবে? মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে আমার শর্টকাট মিলবে না। তাদের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে হয় মুখস্থ করে ফেলবো অথবা আমরা ম্যাথটা দিয়ে করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, ব্যতিক্রম গুলো মুখস্থ করে রাখা। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কোন কোন ব্যতিক্রম গুলো তোমাদের দুইটা বইয়ে, হাজারি স্যার এবং মুঘু স্যার দুইটা বইয়ে আছে, আমরা সেগুলো হচ্ছে শিখে ফেলি। ঠিক আছে। আচ্ছা, দেখো কি কি আছে এখানে। বেশ কয়েকটা, যে দেখো টেট্রা অ্যামিনো কিউপ্রিক আয়ন, হ্যাঁ 4, হ্যাঁ 4, সেজন্য হয়ে গেল sp2d। এখন বলবা ওইখানে sp3 কেন হলো না, d কেন হলো? এগুলো আমি সবই বুঝাবো আস্তে আস্তে। আচ্ছা, দেখো এরপর দেখো এখানটাতে অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন আছে একটা। আচ্ছা, তাহলে অ্যামোনিয়াতে যেহেতু মুক্ত জোড় ইলেকট্রন একটা আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, আমার অ্যামোনিয়ার ক্ষেত্রে শর্টকাটটা যাবে না। ঠিক আছে। এরপর দেখো পানি, ওদের ক্ষেত্রে আছে মুক্তজোড় ইলেকট্রন দুইটা, এরপর হচ্ছে হাইড্রোনিয়াম আয়নে আছে একটা, জেনন ডাইফ্লোরাইডে 3টা এবং টেট্রাক্লোরো আয়োডাইড আয়নে হচ্ছে 2টা। ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে আমার কি করতে হবে? এদের ক্ষেত্রে হচ্ছে আমরা সংকরণগুলোকে মুখস্থ করে ফেলবো অথবা আমরা সূত্র দিয়ে সংকরণটা বের করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা,
এখন তোমাদেরকে আমি ওই sp3d আর sp3d2 কিভাবে কি হচ্ছে সেই জিনিসটা হচ্ছে দেখাই দিচ্ছি। এর আগে আরেকটা জিনিস আমরা দেখব, এই যে মুক্তজোড়, ওই মুক্তজোড়টা আমরা কিভাবে বের করতে পারি। দেখো, মুক্তজোড় বের করার জন্য আরেকটা টেকনিক আছে, আরেকটা ম্যাথ আছে, বাট এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে না। জাস্ট আমরা শিখার জন্য শিখে রাখবো, ঠিক আছে? যদি কখনো চলে আসে অথবা ভার্সিটিতে আসে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগাতে পারবো। দেখো, পানির অণুর ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন কিভাবে বের করব, দেখো সূত্রটা হচ্ছে এখানটাতে লেখা আছে। সূত্রটা এক্স, হ্যাঁ এক্স মানে হচ্ছে কি, এক্স মানে হচ্ছে এই যৌগটার সংকর অবস্থা বিয়োগ যৌগে কেন্দ্রীয় পরমাণুর সাথে কয়টা একযোজী পরমাণু আছে সেই সংখ্যা, বিয়োগ যোগে কেন্দ্রীয় পরমাণুর সাথে কয়টা দ্বিযোজী পরমাণু আছে সেই সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, পানিতে সংকর অবস্থা আমি জানি হচ্ছে 4। আচ্ছা, মাইনাস এখানে পানির অণুতে অক্সিজেনের সাথে একযোজী পরমাণু কয়টা আছে? 2টা। আচ্ছা, মাইনাস দ্বিযোজী পরমাণু কি আছে? নাই, তার মানে এটা হচ্ছে 0। তাহলে 4 থেকে 2 মাইনাস করলে আমি কত পাচ্ছি? 2 পাচ্ছি, তাই না? তার মানে হচ্ছে কি আমার পানির অণুর ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? 2টা, ঠিক আছে? মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা 2। হ্যাঁ, এরকম দেখো হাইড্রোনিয়াম আয়নের জন্য বলা আছে, হাইড্রোনিয়াম আয়ন, হ্যাঁ ওর সংকরণ হচ্ছে আমাকে মুখস্থ করতে হবে, সংকর অবস্থা 4। আচ্ছা, সংকর অবস্থা 4, এর সাথে যুক্ত একযোজী পরমাণু কয়টা? হাইড্রোজেন আছে 3টা, তাহলে 4 থেকে 3 বিয়োগ দিলাম 1, যেহেতু কোনো দ্বিযোজী পরমাণু নাই তাহলে সেক্ষেত্রে ওর মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, এখন একটা জিনিস আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি, ঠিক আছে? দেখো, ক্লিয়ারটা হচ্ছে এই যে তোমার মুক্ত জোড় আর মুক্ত ইলেকট্রন দুইটা আলাদা। শুনো, জোড় মানেই হচ্ছে জোড়া। যদি তোমাকে বলে মুক্ত জোড় ইলেকট্রন কতটি বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন কতটি, তুমি ইলেকট্রন কতটি শুনে মনে করো না ইলেকট্রন সংখ্যা জানতে চাচ্ছে তোমার কাছে, ঠিক আছে? যখনই কোনো জোড় কথাটা পাবা তার মানে জোড়াই জানতে চাচ্ছে। তোমাকে যদি বলে পানির অণুর ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন কতটি, তুমি অ্যান্সার দিবা 2। কিন্তু যদি বলে মুক্ত ইলেকট্রন কতটি বা নিঃসঙ্গ ইলেকট্রন কতটি, তাহলে অ্যান্সার হবে 4। বুঝে গেছে? তার মানে মুক্ত জোড় বা নিঃসঙ্গ জোড়, জোড় কথাটা যখনই থাকবে আমরা হচ্ছে জোড়া অ্যান্সার করব, ঠিক আছে? কিন্তু যখন জোড় কথাটা থাকবে না, মুক্ত ইলেকট্রন কতটি বা নিঃসঙ্গ ইলেকট্রন কতটি, তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে ইলেকট্রন সংখ্যাটা অ্যান্সার করব, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি বলে, আমরা কি করলাম, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সংখ্যাটা নির্ণয় করা শিখলাম। এখন তোমাদেরকে মজার জিনিসটা বলি, যে আমরা বলতেছিলাম যে না শর্টকাট দিয়ে এদেরকে বের করা যায় না, ওই যে বললাম যে না শর্টকাট দিয়েও এদেরকে বের করা যায়, একটু কাটছাট করা লাগে। কি করা লাগে দেখো, অ্যামোনিয়াতে আমার হাইড্রোজেন আছে 3টা, লাস্টে আছে 3, আর আমি জানি অ্যামোনিয়া অণুতে মুক্তজোড় ইলেকট্রন আছে 1টা, তাহলে 3 আর 1 যোগ করে হয়ে গেল 4, তাহলে সংকরণ হচ্ছে sp3। মিলে গেছে না? আবার দেখো, এই যে তোমার পানিতে হাইড্রোজেন আছে 2টা, 2 আর এখানে আমার মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 2, তাহলে 2 2 হচ্ছে 4, সংকর অবস্থা 4, সংকরণ হচ্ছে sp3। মিলে গেল? হ্যাঁ, হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রেও দেখো মিলে গেল, 3টা আছে হাইড্রোজেন আর আমার হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন 1টা, তাহলে ওটার জন্য আরেকটা অরবিটাল লাগবে sp3, 4টা সংকর অরবিটাল। এখানে 2টা ফ্লোরিন আর 3টা মুক্তজোড় ইলেকট্রন 5টা, তাহলে হয়ে গেল sp3d। বুঝে গেছে? তার মানে হচ্ছে কি আমরা কি করব, যে কি বলতেছো এক্স কি আপু? ও আচ্ছা, আগেরটাতে আচ্ছা এক্স ছিল হচ্ছে তোমার এই যে এটা সংকর অরবিটালের সংখ্যা, এটা আগের মেথড। আচ্ছা, ঠিক আছে, তার মানে আমরা মুক্তজোড় দেখো কত ভাবে আমরা শর্টকাট দিয়ে লাস্টের সংখ্যাটা দিয়ে মনে রাখতে পারবো, ওইটা হলো একটা। আমরা কি করতে পারবো, মুক্তজোড় শর্টকাট যেগুলোতে যায় না, মানে যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, ওদের ক্ষেত্রে আমরা মুখস্থ করতে পারি অথবা ম্যাথ করেও করতে পারি। অথবা যদি আমি কয়টা মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা আছে সেটা জানি, তাহলে আমার শর্টকাটের সাথে যোগ করেও বের করতে পারি। 3টা ভাবে আমরা এটা ম্যাথ করতে পারি, বের করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে জিনিসটা এখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন ওই যে তোমরা বলতেছিলা যে আপু sp3d2 আর d2sp3 এই জিনিসটা কি, বা কেন এবার দিতে যাচ্ছে? আচ্ছা, আমাকে বলো তো, তোমরা অবস্থান্তর ধাতু পড়ছো না? অবস্থান্তর ধাতুর আয়ন বা জটিল আয়ন গুলো, ওরা কোন ব্লক মৌল বলো তো? ডি ব্লক মৌল না? হ্যাঁ, কারণ আমরা জানি ওরা হচ্ছে ডি ব্লক মৌল। আচ্ছা, তাহলে ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে আমরা কি জানি, যে ওদের সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে ডি অরবিটালে যায়, তাই তো? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এই জিনিসটা ভালো মতো খেয়াল করি। অনেক সময় প্রশ্নে অপশনে sp3d2 আসে আর d2sp3 এটাও আসে, ঠিক আছে? তাহলে কোনটা ঠিক আর কোনটা ভুল? মূল কথা হচ্ছে দুইটা একই জিনিস, আলাদা কিছু না।
sp3d2 যেটা, d2sp3 ও সেটা। তাহলে তোমার অপশনে যদি sp3d2 থাকে তাহলে তুমি সেটাই অ্যান্সার করবা, যদি অপশনে থাকে d2sp3 তাহলে সেটাই অ্যান্সার করবা। সমস্যা বাধে কখন? যখন দুটোই একসাথে থাকে অপশনে। হ্যাঁ, এ অপশন একটা দিল, বি অপশন এটা দিয়ে দিল, তাহলে আমি কি অ্যান্সার করব? তাহলে তোমাকে চিন্তা করতে হবে কেন্দ্রীয় পরমাণু ওর সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে যায়। তাহলে আমার যদি অবস্থান্তর ধাতুর কোনো জটিলায়ন দিয়ে দেয়, তাহলে অবস্থান্তর ধাতুর জটিলায়নে আমার অবস্থান্তর ধাতু আমরা জানি যেহেতু ওরা ডি ব্লক মৌল, ওদের লাস্ট ইলেকট্রনটা কোথায় যায়? আমার আউফবাউন্ড নীতি অনুযায়ী 3D তেই আসে, তাই না? তার মানে তাদের ক্ষেত্রে কি হবে? আমার d2sp3টা হচ্ছে অধিক সঠিক। দেখো কি বলা আছে, হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম আয়নে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্রোমিয়াম, এটার সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5 4s1। তার মানে ওরা হচ্ছে কি করে, 4s2 হওয়ার কথা ছিল আর 3d4 হওয়ার কথা ছিল, কিন্তু অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসে। তার মানে ওর লাস্টের ইলেকট্রনটা হচ্ছে 3d5। হ্যাঁ, সেজন্য কি বলা হয়? সেজন্য বলা হয় যে যে ওর জন্য সংকুরায়ন সবচেয়ে বেশি সঠিক d2sp3। বুঝে গেছে? আচ্ছা, এখন আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা জিনিস হচ্ছে আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে দেখো তোমাদের হাজারি স্যার, হ্যাঁ হাজারি স্যারের বইয়ের নতুন বইয়ের হচ্ছে 328 পেজ এবং পুরাতন বইয়ের হচ্ছে 313 পেজ। ঠিক আছে, দেখো এখানে বেশ কিছু যৌগ একটা ছকের মধ্যে দেওয়া আছে, অণুর প্রকৃতি, সংশ্লিষ্ট যৌগ এবং একটা উদাহরণ সহ এদের সংকর অবস্থা বা হচ্ছে গঠন সেটা দেখায় দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, একজন লিখছে আপু sp3 আর sp2d তার মানও তো একই, কোনটা কোন সময় লিখবো? তাহলে এখন তুমি বলো, তোমাকে যদি কোনো একটা অবস্থান্তর ধাতুর আয়ন দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে অবস্থান্তর ধাতুটার লাস্ট মৌল, লাস্ট ইলেকট্রন কোথায় যায়? ডি ব্লকে যায়। তাহলে তার ক্ষেত্রে তুমি sp3 দাগাবা নাকি sp2d দাগাবা? তুমি বলো। অবশ্যই sp2d দাগাবা, কারণ সর্বশেষ ইলেকট্রন যেহেতু ডি তে যাচ্ছে, তার মানে এই যৌগটার জন্য বা এই আয়নটার জন্য আমাকে আমার একটা ডি অরবিটাল অবশ্যই লাগবে, তাই না? তো জিনিসটা তো খুব ইজি, এটা তো এত কনফিউজ হওয়ার বা এত কঠিন করে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। জাস্ট আমরা দেখবো যে অবস্থান্তর ধাতু আছে কি নাই। তোমার যতগুলো ব্যতিক্রম তুমি দেখতে পারো যে না আপু 4টা সংকর অরবিটাল হয়ে sp3d হয়ে sp2d হয়ে গেল, তো এটা অবশ্যই অবস্থান্তর ধাতু হবে, এটা ছাড়া হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা এটা বলতে পারি যে লাস্টে টা যে অরবিটালে যাবে ওইটাই ফার্স্টে লিখবো ডি অরবিটালের ক্ষেত্রে? হ্যাঁ আপু অবশ্যই, যে এতক্ষণে বুঝেছো যে লাস্টে যে ইলেকট্রনটা যায় ওইটাই হচ্ছে আমরা আগে লিখবো, নিয়ম হচ্ছে ওইটাই, ওইটাই সবার আগে লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম যে যে ক্ষেত্রে অবস্থান্তর ধাতু থাকবে তাদের আয়নগুলোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডি অরবিটালে ইলেকট্রন যাবে মাস্ট। তার মানে তাদের ক্ষেত্রে অবশ্যই আবার কি করতে হবে? আগে ডি অরবিটাল লিখতে হবে, আগে ডি দেন এসপি হিসাব করে আমরা বসাই ফেলবো। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে যাদের এস ব্লকে আগে যায় সেটা তো এস এর পর ডি হবে। হ্যাঁ, বারে বারে বলতেছি অবস্থান্তর ধাতু অবস্থান্তর ধাতু অবস্থান্তর ধাতু, এরা ছাড়া অন্য কোনগুলোতে এরকম উল্টাপাল্টা লাগে না, শুধু এদেরটাই লাগে, সেজন্য বলছি ওদের ক্ষেত্রে ডি ব্লকে বা ডি অরবিটালে হচ্ছে ইলেকট্রনটা আগে যাবে। আচ্ছা দেখো, এখন এই যে এই ছকটার মধ্যে যে এতগুলো যৌগের নাম দেওয়া আছে, হ্যাঁ এদের যে কোনো একটা নিয়ে হচ্ছে উদাহরণ, যেরকম এখানে দেখো বেরিলিয়াম ডাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, মিথেন অ্যামোনিয়া, হ্যাঁ ওদের অনেকগুলো নাম দিয়ে দিছে এবং যে কোনো একটা মিথেনকে বর্ণনা করছে। এখন আমরা কি চিন্তা করে নেই, আমরা ভাবি একটা টেবিলে আছে, একটা কলামের মধ্যে আছে, তার মানে এরা সবাই হচ্ছে একই sp3, তখন আমরা সবগুলোর সংকলন sp3 যা দেখাই, কিন্তু এটা কিন্তু না। এগুলাতে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে পাশের বক্সে, এইগুলা সবগুলার কি সংকরায়নী sp3 না। আচ্ছা, পরবর্তীতে দেখো এই পেজেরই নিচের অংশটুকু দেখো, এই 329 পেজেরই হচ্ছে নিচের অংশটুকু, এই কলামটার মধ্যেও এরকম দেখো যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণুতে শুধুমাত্র দ্বিযোজী পরমাণু, যেরকম এখানে দেখো কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই সালফাইড, দেন হচ্ছে সালফার ডাই অক্সাইড, হ্যাঁ সালফার ট্রাই অক্সাইড, এদের ক্ষেত্রে হচ্ছে তোমার সংকর অবস্থা জাস্ট সালফার ট্রাই অক্সাইডেরটা বের করে দিয়েছে। তাহলে তুমি কি করবা না, তুমি সালফার ট্রাই অক্সাইডে যে sp2 হচ্ছে তাই বলে বাদ বাকি সবগুলো তো যে sp2 হচ্ছে এটা বুঝবা না, কারণ আমরা জানি যেমন কার্বন ডাই অক্সাইড ওর ক্ষেত্রে সংকরণ হয় হচ্ছে sp, হ্যাঁ লাস্টে 2 আছে সেজন্য হচ্ছে sp। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার
আচ্ছা, sp3d2 এই জিনিসটা নিয়ে এখনো তোমাদের কি কনফিউশন আমি বুঝলাম না। খুব সুন্দর করে জিনিসটা বুঝিয়ে দিলাম যে যাদের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা হচ্ছে ডি অরবিটালে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি ডি অরবিটালটা আগে লিখবো, আর অবস্থান তত্ত্বর ধাতুর আয়নগুলোর জন্য অবশ্যই একটা ডি অরবিটাল হচ্ছে আমাদের বরাদ্দ রাখতে হয়, যে অবশ্যই আমার ডি অরবিটাল একটা লাগবে, দেন বাদ বাকি অরবিটাল গুলো হিসেব করবো। একদম ইজি একটা জিনিস। আর এখন এত বেশি মাথা পেঁচায়ও না, ক্লাসটা রেকর্ড করা থাকবে গ্রুপে, রেকর্ডেড লাইভটা যখন আবার পড়তে বসবা তখন এটা দেখে আমার এই কথাগুলো শুনে 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 আবার মিলাই নিও, ঠিক আছে? এখন যেটা পড়াচ্ছে এদিকে মনোযোগ দাও। আর বারে বারে আমি বলতেছি যে কমেন্ট সেকশনটা সোয়াইপ করো, অতিরিক্ত কমেন্ট করতেছো যার কারণে এই যে পড়াটা বুঝতেছো না, এরপরে হচ্ছে কমেন্টে এসে চিল্লাপাল্লা করতেছো। আচ্ছা দেখো, আচ্ছা এখন হচ্ছে আমরা আমাদের হাজারি স্যারের হচ্ছে 323 পেজে চলে আসবো। দেখো এখানে হচ্ছে F100 দেওয়া আছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। হ্যাঁ, এখানে কার্বনের sp3 সংকরণ, এরপরে হচ্ছে দেখো sp2 সংকরণে কোন কোন যৌগগুলো হচ্ছে, এরপর দেখো বোরনে sp2 সংকরণ হচ্ছে, এগুলো দেওয়া। তো তোমাদের এই পেজ থেকে কি পড়তে হবে, তোমাদের কোন সংকরণে, হ্যাঁ কোন সংকরণে হচ্ছে কোন ধরনের জ্যামিতিক গঠন হচ্ছে, বন্ধন কোণ কত হচ্ছে, কয়টা করে সিগমা বন্ধন হচ্ছে, কয়টা করে এখানে পাই বন্ধন হচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে তোমরা দেখবা, ঠিক আছে? দেখো পরবর্তী পেজে দেখো 324, এখানেও F100। হ্যাঁ, এখানেও দেখো কার্বনের sp2 সংকরণের কথা বলা। sp2 সংকরণে কার্বন কোন যৌগ গঠন করে, অ্যালকিন মানে কি ইথিন বা ইথিলিন, এগুলো হচ্ছে সে গঠন করতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পরবর্তী পেজ 325, এটাও হচ্ছে F100 দেওয়া, তার মানে এখানে 3.9.3 টপিক sp সংকরণ। তার মানে দেখো আমরা কতগুলো জিনিস দেখলাম, এখানে দেখলাম হচ্ছে sp2, ওইখানে sp3, আর এখানে হচ্ছে sp। এতগুলো সংকরণ, হ্যাঁ কার্বন তিনটা সংকরণে, কার্বন যেহেতু হচ্ছে তোমার চতুর্যোজ্যতা আছে, তার মানে সে তিনটা সংকরণই হচ্ছে তিন ধরনের যৌগ সে তৈরি করতে পারবে, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, আমি বন্ধন কোনটা দেখব প্রত্যেকটা সংকরণের জন্য, জ্যামিতিক অণুর জ্যামিতিক গঠনের আকৃতিটা কেমন হবে সেটা হচ্ছে আমি দেখব। আচ্ছা দেখো এরপরে 326 পেজ, এখানটাতেও হচ্ছে F100 দেওয়া। আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে কি আছে, এখানে এই যে এই জিনিসটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এখানে দেখো কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব দেওয়া আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব ন্যানোমিটার এককে দেওয়া আছে। হ্যাঁ, কার্বন কার্বন ত্রিবন্ধন হচ্ছে 0.120 ন্যানোমিটার এবং দ্বিবন্ধন দূরত্ব হচ্ছে তোমার 134। দেখো ত্রিবন্ধন মানে বন্ধন বেশি, মানে হচ্ছে তোমার কি আকর্ষণ বেশি, তাহলে সেক্ষেত্রে কি হবে, দূরত্ব কম হবে, তার মানে বন্ধন সংখ্যা যত বাড়ে দূরত্ব হচ্ছে তত কমে। হ্যাঁ, নিচের এই জায়গাটা যেটা লাগে সেটা হচ্ছে দেখো এদের এস বৈশিষ্ট্য আর হচ্ছে পি বৈশিষ্ট্য। কত পার্সেন্ট হচ্ছে এস বৈশিষ্ট্য আর কত পার্সেন্ট হচ্ছে পি বৈশিষ্ট্য, সেটা আমরা জানি। ধরো চারটা সংকর অরবিটাল sp3, চারটা মিলে হচ্ছে 100% বৈশিষ্ট্য হচ্ছে, ঠিক আছে? তার মানে কি, মনে করো sp3 চারটা মিলে হচ্ছে 100%, তাহলে এখানে এস কয়টা আছে, একটা, তাহলে একটার জন্য 100-এর 4/1 মানে 25%, আর পি আছে তিনটা, তার মানে এটার জন্য হবে 100-এর কি 4/3 তাহলে হচ্ছে 75%। তাহলে sp2 এর জন্য কি হবে 3/100, তার মানে এস এর মান হচ্ছে তোমার 33 দশমিক সামথিং আসবে, আর পি বৈশিষ্ট্য হবে 66 দশমিক সামথিং এরকম। আবার যখন sp সংকরণ মানে দুইটা মিলে 100% হচ্ছে, তার মানে 50-50, এস বৈশিষ্ট্য 50%, পি বৈশিষ্ট্য 50%, ঠিক আছে? এটা খুবই হচ্ছে ইজি জিনিস। এখন দেখো এই জায়গাটা তোমাদের পরবর্তী স্লাইডে কি করা আছে, ইথেন ইথিন এবং ইথাইন অণুতে কার্বনের সংকরীকরণ নিয়ে হচ্ছে একটা ছক। হ্যাঁ, এটা তোমাদেরকে আমি স্লাইডে নিয়ে এসেছি দেখানোর জন্য, এটা তোমাদের কম্পেনিয়ন বুকেও তোমরা পাবা, বুঝে গেছে? এটা কম্পেনিয়ন বুকেও হচ্ছে পাবা, এছাড়াও আমি এক্সট্রা করে তোমাদের জন্য স্লাইডে এটা নিয়ে এসেছি। দেখো এখানে কি আছে, এখানে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন তিনটারই সংকরণ দেওয়া আছে, এদের কত পার্সেন্ট এস বৈশিষ্ট্য মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা বের করতে পারি। বন্ধন কোণ দেওয়া আছে, দেখো sp3 সংকরণে 109.5, sp2 তে 120 এবং sp তে হচ্ছে 180 ডিগ্রি। বন্ধন দূরত্ব গুলো দেওয়া আছে এবং অণুর বা যৌগের হচ্ছে জ্যামিতিক গঠনটা দেওয়া আছে। এইটা একদম 100%, হ্যাঁ কণ্ঠস্থ মুখস্থ অন্তস্থ যতভাবে যা করা যায় একদম 100% এটা আমাদের পড়তে হবে। কারণটা কি বলো, এটা হচ্ছে আমাদের জৈব যৌগের একদম রিলেটেড টপিক, মানে জৈব যৌগেও এটা আছে, এটা আমাদের পর্যায়বৃত্তের ধর্মেও আছে।
ঠিক আছে, তার মানে হচ্ছে কি এই জিনিসটা খুব সুন্দর করে আমাদেরকে পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে এতক্ষণে, যে এই পেজগুলা, এই যে এই পেজগুলাতে যাবতীয় যা ইনফরমেশন ছিল সবগুলোই হচ্ছে এইটা এই ছকের মধ্যে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা অর্গানিক কেমিস্ট্রিরও অংশ, আবার আমাদের হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিসেরও হচ্ছে অংশ। আচ্ছা, এখন চলে আসো টপিক 3.10, শঙ্কর অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক। এটা হচ্ছে নতুন বইয়ের 326 এবং 327 এই দুইটা পেজে আছে, আমি একসাথে আর কি অ্যাড করে ফেলছি। দেখো এখানটাতে তোমার কি করা আছে, যে পয়েন্ট আকারে হচ্ছে কোন কোন সংকরণে হচ্ছে তোমার কোন ধরনের হবে, জ্যামিতিক অণুর গঠন কেমন হবে, দেন হচ্ছে বন্ধন কোন কতটুকু হবে, ঠিক আছে, এগুলো হচ্ছে বলা। এই সেম জিনিসটাই যেন পরবর্তীতে হচ্ছে এই ছকটার মধ্যে, এটা নতুন বইয়ের হচ্ছে 327 পেজে আছে এবং পুরাতনটাতে হচ্ছে 312 পেজে আছে। হ্যাঁ, আচ্ছা দেখো এটাতে হচ্ছে দেওয়া, এবং 100% লিখছি। 100 মানে কি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভিভিআই এখানে আমাদের আমরা যখন মেডিকোতে ক্লাস করতাম, আমাদের ভাইয়া মানে আপু আর কিভাবে শিখাইতেন, টি টি এম। টিটিএম জিনিসটা কি? আচ্ছা, আপু বলতে এটার পাশে হচ্ছে টিটিএম লিখে রাখো, টিটিএম লিখে রাখো। তখন জয়া বলতো যে টিটিএম হচ্ছে টনটনা মুখস্থ, মানে কি এমন ভাবে মুখস্থ করব যে টনটন করে আমরা অ্যান্সার করতে পারি। কজ এই ছকটা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। এমনিতেই পর্যাবৃত্ত ধর্ম এমন একটা অধ্যায়, একাই তার থেকে 4-5টা করে প্রশ্ন আসে। তোমার কেমিস্ট্রিতে টোটাল প্রশ্ন আসে 25টা, তার মধ্যে এরকম 4-5টা এই পর্যাবৃত্ত থেকে চলে আসে। তার মধ্যে এই ছকটা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, তার মানে এটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো এখানে কি আছে, এই যে এই কথাগুলা ছক আকারে সাজাই দিছে। বোরন ডাইক্লোরাইড কোন সংকরণ হচ্ছে, এরপর ইলেকট্রন, হ্যাঁ, বন্ধন জোড় কত জোড়া, মুক্ত জোড় কত জোড়া, এগুলা দেওয়া আছে, ওদের অণুর জ্যামিতিক গঠন দেওয়া আছে, আর হচ্ছে অণুতে বন্ধন কোণ দেওয়া আছে। ঠিক আছে, এরপর দেখো বোরন ট্রাইক্লোরাইড। বোরন ট্রাইক্লোরাইডে হচ্ছে তোমার কি বলে ইলেকট্রন, হ্যাঁ, বন্ধন জোড় কত জোড়া আছে, ওদের হচ্ছে তোমার জ্যামিতিক গঠন, এরপরে হচ্ছে বন্ধন কোণ, এগুলা দেখো। যে নিঃসঙ্গ ইলেকট্রন কার আছে, অ্যামোনিয়াতে আছে একটা, পানিতে আছে দুইটা। যাদের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে বিকর্ষণ হয়, আর বিকর্ষণের কারণে বন্ধন কোণটা হচ্ছে কমে যায়। দেখো অ্যামোনিয়াতে হয়ে গেল তোমার 107। sp3 সংকরণ মিথেনেও ছিল, অ্যামোনিয়াতেও আছে, পানিতেও আছে, কিন্তু মিথেনের বন্ধন কোণ 109.5। অ্যামোনিয়াতে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকাতে তার জন্য বন্ধন কোণ কমে হয়ে গেল 107। আর পানিতে যেহেতু দুইটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, তার মানে এক্ষেত্রে বিকর্ষণ হচ্ছে আরো বেশি, তাহলে আরো বেশি কত, 104.5। ঠিক আছে, আচ্ছা দেখো এই অধ্যায়টা ভালো না, শুনো, পড়ালেখা না করলে কোনো অধ্যায় ভালো লাগে না, এটা কে বলছে, আহাতি রয়। হ্যাঁ, পড়ালেখা না করলে কোনো কোনো চ্যাপ্টারই ভালো লাগবে না, বুঝছো। পর্যাবৃত্ত ধর্ম কঠিন, এটা আমি অবশ্যই মানি, কজ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার নিজের কাছেও অনেক বেশি কঠিন লাগতো। বাট এই চ্যাপ্টারটা কঠিন হলো তুমি যদি কিছু জিনিসপত্র যে কি মানে তোমার বেসিক যে জিনিসগুলো আমরা তোমাদেরকে বুঝাই দিচ্ছি, যেরকম পর্যাবৃত্ত ধর্মের ক্রমটা বুঝাই দিচ্ছি, দেন সংকরণের কিছু জিনিসপত্র বুঝাই দিলাম, এই জিনিসগুলো মাথায় রাখলে বইয়ের যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসুক না কেন অ্যান্সার করা যায়। ঠিক আছে, আচ্ছা দেখো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বিকর্ষণ, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বন্ধন ইলেকট্রন যুগল বিকর্ষণ, এবং বন্ধন বন্ধন মানে লোন পেয়ার যে বিকর্ষণ সেটা সবচেয়ে বেশি। হ্যাঁ, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, এরপরে হচ্ছে বন্ড পেয়ার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে তোমার এই যে এটা নতুন বইয়ের হচ্ছে 332 পেজে এবং পুরাতনের হচ্ছে 316 পেজে আছে। ঠিক আছে, আচ্ছা দেখো এইখানটাতে একটা ছক তোমাদেরকে হচ্ছে 100% ইম্পর্টেন্ট দিয়ে হচ্ছে তোমাদের দিয়ে দিয়েছে। এখান থেকে দেখো সবগুলাতে sp3 সংকরণ, কিন্তু কথা আছে এদের নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা আর কি, নিঃসঙ্গ ইলেকট্রনের যে জোড়ের সংখ্যাটা ওইটা কম বেশি হচ্ছে, পাশাপাশি তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যটা কম বেশি হচ্ছে। কারণ কি দেখো, অ্যামোনিয়া এবং নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড দুইটার মধ্যে একটাতে অ্যামোনিয়ার সাথে আছে হাইড্রোজেন, আর একটাতে অ্যামোনিয়া নাইট্রোজেনের সাথে আছে হাইড্রোজেন, আর একটাতে নাইট্রোজেনের সাথে আছে হচ্ছে ফ্লোরিন। দুইজনের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, তার মানে অ্যামোনিয়া যৌগে ওদের বন্ধনে যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য সেটা আমি কম পাবো
আর নাইট্রোজেন ট্রাইফ্লোরাইডে পাবো বেশি, যার কারণে ওদের বন্ধন কোণটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যামোনিয়ার জন্য হচ্ছে 160 ডিগ্রি এবং ফ্লোরিনের জন্য হচ্ছে 102.5 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা পরবর্তী টপিকে চলে আসতেছি 3.1 একই যৌগে বিভিন্ন ধরনের বন্ধনের উপস্থিতি। আমরা জানি বন্ধন কি কি আছে, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী, এরপরে হচ্ছে আয়নিক বন্ধন, তাই না? দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ এই যৌগটার মধ্যে কয়টা বন্ধন আছে সেটা আমরা বের করি। অ্যামোনিয়াম ক্লোরাইড এটা বানানোর জন্য কি ছিল, প্রথমে অ্যামোনিয়াম একটা আয়ন ছিল ধনাত্মক আর ক্লোরাইড আয়ন ছিল হচ্ছে ঋণাত্মক। তার মানে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে কোন বন্ধনটা হচ্ছে, আয়নিক বন্ধন হচ্ছে। ঠিক আছে? এখন আমি চিন্তা করতেছি হচ্ছে শুধু অ্যামোনিয়ামের কথা। শুধু অ্যামোনিয়ামটা আবার কিভাবে হয়েছে, শুধু অ্যামোনিয়ামটা হচ্ছে যে এভাবে হয়েছে, একটা অ্যামোনিয়া একটা প্রোটনকে তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা দিয়ে দিতে চাইছে, যে বন্ধনটাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে অ্যামোনিয়াম আয়নটা একটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়েছে। আর শুধু যে অ্যামোনিয়া যৌগটা ছিল ওটার মধ্যে আবার কি বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে। ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে কি, তার মানে যে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড এই যৌগটার মধ্যে 3 ধরনের বন্ধন আমরা দেখলাম, একটা আয়নিক, একটা সন্নিবেশ সমযোজী আর একটা হচ্ছে সমযোজী। ঠিক আছে? যারা বলতেছো যে ক্লাস আটকে যাচ্ছে বারে বারে, ক্লাস আটকে যাচ্ছে বারে বারে, আমার কিন্তু 2-3টা জায়গা থেকেই লগ ইন করা আছে এবং সব জায়গাতেই ক্লিয়ারলি চলতেছে। সো যাদের আটকায় যাচ্ছে ক্লাস বা হচ্ছে নেট কানেকশন, তোমরা একটু চেক করো কাইন্ডলি, নেট কানেকশনটা চেক করো, এইটাকে তোমার অফ করে, হ্যাঁ ওয়াইফাই দিয়ে ক্লাস করো বা ডাটা অন করে ক্লাস করো, অফ করে হচ্ছে আবার অন করো। ঠিক আছে? কজ ক্লাস কোনো প্রকার প্রবলেমই হচ্ছে না, সব জায়গা থেকেই মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো তাহলে আমরা কি করলাম, যে বিভিন্ন বন্ধনযুক্ত যৌগ একটা অণুতে কত ধরনের বন্ধন থাকে সেই জিনিসটা আমরা দেখলাম অ্যামোনিয়াম ক্লোরাইডের জন্য। এখন আমরা আরো কিছু যৌগের জন্য দেখব। ঠিক আছে? এটা হচ্ছে তোমার বইয়ের, নতুন বইয়ের হচ্ছে 336 পেজ, হ্যাঁ নতুন বইয়ের 336 পেজ, এবং আমরা টপিক পড়তেছিলাম 3.1 এই টপিক। আচ্ছা, এটার 300 হচ্ছে তোমার 36 পেজে দেখো অনেকগুলো উদাহরণ দিয়ে দিছে। উদাহরণ 2, এরপরে হচ্ছে উদাহরণ 3, এরপরে হচ্ছে তোমার উদাহরণ 4, এরকম। দেখো উদাহরণ 2 কার কথা বলছে, দেখো উদাহরণ 2 কি বলা আছে তোমার, মানে অ্যামোনিয়া, হ্যাঁ অ্যামোনিয়া করে কি তোমার বোরন ট্রাইফ্লোরাইডের সাথে, হ্যাঁ ট্রাইফ্লোরো বোরেট অ্যামোনিয়া একটা যৌগ তৈরি করে, যেখানটাতে কি করে ও হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে করে। আবার দুইটার মধ্যে আলাদা আলাদা ভাবে হচ্ছে সমযোজী বন্ধন আছে। তার মানে এই যৌগটার মধ্যে টোটালি কি আছে, আমার সংযোজী বন্ধন এবং সন্নিবেশ সংযোজী 2 ধরনের বন্ধন আছে। ঠিক আছে? আবার দেখো হেক্সাঅ্যামিনো কোবাল্ট ক্লোরাইড, হ্যাঁ হেক্সাঅ্যামিন এটা হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া, তার মানে ওর মধ্যে আছে সমযোজী বন্ধন। যেহেতু ও একটা লিগ্যান্ড, আমরা জানি লিগ্যান্ড হচ্ছে কি করে, সন্নিবেশ সংযোজী বন্ধনের মাধ্যমে অবস্থান্তর ধাতুর আয়নের সাথে বন্ধন গঠন করে। তার মানে ও ওর সাথে কি করছে, সন্নিবেশ সংযোজী বন্ধন করছে, করে একটা কি হয়েছে, আয়ন হয়েছে। এখন এই আয়নটা ধনাত্মক হয়ে যাবে আর এই আয়নটা হচ্ছে ঋণাত্মক হয়ে যাবে, ও হয়ে যাবে হচ্ছে প্লাস আর ও হয়ে যাবে হচ্ছে মাইনাস। তাহলে প্লাস মাইনাস মিলে আবার ওরা কি করবে, আয়নিক বন্ধন গঠন করবে। তার মানে হেক্সা অ্যামিনো কোবাল্ট ক্লোরাইড এই যৌগটার মধ্যে আমার কি সন্নিবেশ সংযোজী বন্ধনও আছে, সংযোজী বন্ধনও আছে, আবার হচ্ছে আয়নিক বন্ধনও আছে। ঠিক আছে? তাহলে আমরা এভাবে অ্যান্সার করব। দেন দেখো উদাহরণ 4 কি দেওয়া আছে, শোধক কপার সালফেট বা তুতে, যেটা সংকেত হচ্ছে কপার সালফেট 5 অণু পানি। আচ্ছা, তাহলে কপার সালফেট 5 অণু পানি। এখন কপার সালফেটে কি, কপার একটা প্লাস 2 প্লাস, সালফেট হচ্ছে 2 মাইনাস, তাহলে দুইটার মধ্যে আয়নিক বন্ধন হলো দুইটা আয়নে। এখন আবার সালফেট আয়নটার কথা চিন্তা করো, সালফেট আয়নটা কিভাবে হয়েছে, সালফার ট্রাইঅক্সাইডের সাথে হচ্ছে আমার অক্সাইড, হ্যাঁ অক্সিজেন আয়নের হচ্ছে সন্নিবেশ সংযোজী বন্ধনের মাধ্যমে। তাহলে ওই ক্ষেত্রে আমি আয়নিকও পেলাম, সন্নিবেশ সমযোজীও পেলাম। এখন শুধু সালফার ট্রাইঅক্সাইডে কি আছে, সমযোজী বন্ধন আছে, তাহলে আমি 3টা বন্ধন পাইলাম। আর যেহেতু এটা হচ্ছে শোধক, মানে কি এখানে পানি যুক্ত আছে, তার মানে পানিতে পানির অণুটা ওর সাথে কি বন্ধন গঠন করবে, হাইড্রোজেন বন্ধন গঠন করবে। ঠিক আছে? তাহলে এই আমার কি কপার সালফেট 5 অণু পানি বা হচ্ছে তুতে, ওর মধ্যে 4টা বন্ধনই আছে, আয়নিক, সমযোজী, সন্নিবেশ সমযোজী আর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে? আচ্ছা আপু সন্নিবেশ সমযোজী বন্ধনটা একটু বিস্তারিত বুঝিয়ে দেন। দেখো সন্নিবেশ সমযোজী বন্ধন, আমরা সমযোজী মানে কি, সমযোজী মানে জানি হচ্ছে দুইটা পরমাণু ইলেকট্রন শেয়ার করবে। ঠিক আছে? এটা হচ্ছে সমযোজী। সন্নিবেশ সমযোজী হচ্ছে সমযোজী বন্ধনেরই প্রকারভেদ, হ্যাঁ কিন্তু এক্ষেত্রে পরমাণু
একটা পরমাণু ইলেকট্রন প্রদান করে বলতে প্রদান না, ঠিক প্রোভাইড করে, আর দুজনই হচ্ছে সমানভাবে শেয়ার করে। বুঝা গেছে? নর্মালি সমযোজী বন্ধনে দুজনই দুই দিক থেকে একটা একটা করে ইলেকট্রন নিয়ে এসে সমানভাবে শেয়ার করতেছে, বাট সন্নিবেশ সমযোজীতে একজনই দুইটা ইলেকট্রন নিয়ে আসতেছে, দুইজন মিলে ভাগাভাগি করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। আচ্ছা দেখো, বিভিন্ন বন্ধনযুক্ত যৌগের ধর্ম। আচ্ছা, যেমন তোমাদেরকে আমি বলি, এই যে অ্যামোনিয়া, হ্যাঁ অ্যামোনিয়াতে নাইট্রোজেনের বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে আমরা জানি 5টা। ওর ইলেকট্রন লাগবে হচ্ছে আর 3টা, তাহলে ও কি করবে, 3টা হাইড্রোজেনের সাথে ওর 5টা ইলেকট্রনের মধ্যে 3টা ইলেকট্রন আর হাইড্রোজেনের 3টা ইলেকট্রন মিলে 3 3 6, ওরা 3টা বন্ধন গঠন করে ফেললো। তাহলে 5টা থেকে যেহেতু 3টার সাথে ও হাইড্রোজেনের সাথে ও করে ফেললো, বন্ধন গঠন করলো, তাহলে ওর বাদ বাকি ইলেকট্রন কয়টা রইলো, 2টা। হ্যাঁ, তাহলে যখন সে অ্যামোনিয়া অবস্থায় আছে তখন সে তার এই মুক্তচুর ইলেকট্রন গুলো নিয়েই আছে। বাট যখন সে একটা প্রোটনের কাছে যাবে, প্রোটন মানে কি, ওর মধ্যে কোনো ইলেকট্রন নাই, হাইড্রোজেন প্লাস, তখন সে কি করবে, এই যে ওর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়াটা ছিল 2টা, এই 2টাকে হচ্ছে ও ওকে দিয়ে দিতে চাইবে। তাহলে দেখো এক্ষেত্রে ইলেকট্রন কিন্তু অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণু থেকেই আসতেছে, বাট অ্যামোনিয়াম আয়নে দুইজন মিলে সমানভাবে এটাকে শেয়ার করতেছে, এটাই হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো বিভিন্ন বন্ধনযুক্ত যৌগের ধর্ম। হ্যাঁ, বন্ধন সংখ্যা যত বেশি যৌগের তাহলে কি হবে, তোমার অনেক বেশি, মানে বন্ধনটা বেশি শক্তিশালী, তার মানে যৌগটাকে ভাঙা তত কঠিন, তার মানে কি হচ্ছে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো হয়ে যাবে হচ্ছে উচ্চ, তাহলে আমি বলতে পারি উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট। ঠিক আছে। এরপর এরা কি করবে, তড়িৎ হচ্ছে পরিবহন করবে, আরেকটা হচ্ছে যে এদের আয়ন সমূহের হচ্ছে স্বকীয়তা থাকবে। আচ্ছা, এরপর দেখো, যে সমস্ত যৌগগুলো হচ্ছে আয়নিত অবস্থায় থাকে তারা তো খুব সহজেই বিক্রিয়া করবে, তাই না? তার মানে তাদের বিক্রিয়াগুলো হচ্ছে খুব দ্রুত সম্পন্ন হবে। আর যাদের অভ্যন্তরে সমযোজী যৌগ থাকে, সমযোজী বন্ধন থাকে, তাদের ক্ষেত্রে আগে কি করতে হয়, সমযোজী বন্ধনটাকে ভাঙতে হয়, দেন হচ্ছে ওরা আবার আয়নিত হবে। তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা হবে কি, একটু ধীর গতিতে হবে, মানে তত দ্রুত হবে না। আর কোনো একটা যৌগে যদি একসাথে সমযোজী, সন্নিবেশ সমযোজী এবং আয়নিক বন্ধন তিনটাই একসাথে থাকে, তাহলে সেই ধরনের যৌগগুলো আয়নিক যৌগ হিসেবে বিবেচিত হয়। তার মানে কি, ওই 3টা বন্ধনের মধ্যে আয়নিক বন্ধনটা একটু প্রিডমিনেন্ট থাকে। হ্যাঁ, আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ওর মধ্যে প্রকাশিত হয়। দেখো উদাহরণ দেওয়া আছে, পটাশিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 3.15 টপিক পড়বো, সমযোজী বন্ধনে পোলারিটি বা তড়িৎযোজী বৈশিষ্ট্য, তড়িৎ ঋণাত্মকতার প্রভাব। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা, হ্যাঁ তড়িৎ ঋণাত্মকতা আমরা কি পড়ছিলাম বলতো, ওই যে ফার্স্ট হাফে পড়ছিলাম যে কি হবে, যে তোমার একটা সমযোজী বন্ধনে 2টা পরমাণু ইলেকট্রন শেয়ার করবে, বাট এদের মধ্যে যে কোনো একজন কি করবে, শেয়ারকৃত ইলেকট্রন মেঘটাকে নিজের দিকে, হ্যাঁ নিজের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করবে। এই ধর্মটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে। এবং তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কাদের বেশি, যারা হচ্ছে অধাতুগুলো, তাই তো, মানে গ্রুপ 17 ওদের হচ্ছে সবচেয়ে বেশি। দেখো তোমাদেরকে আগের লেকচারে পড়ানো হয়েছিল যে একই পর্যায়ে বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বাড়ে এবং উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কমে। দেখো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন ও হচ্ছে গ্রুপ 15 ও 16 ও 17 তড়িৎ ঋণাত্মকতা বাড়তেছে, আবার উপর থেকে নিচে কমতেছে। দেখো ফ্লোরিনের 4, ক্লোরিনের 3, ব্রোমিনের 2.8 এবং আয়োডিনের হচ্ছে 2.5। হ্যাঁ, এটা হচ্ছে খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবো আমরা। আচ্ছা, নিচে দেখো আবার লাইন আকারে কতগুলো হচ্ছে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান দেওয়া আছে, এগুলো সব আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে তড়িৎ ঋণাত্মকতা কথাটা কেন আসছে, এই যে দেখো তড়িৎ ঋণাত্মকতার মধ্যে কি হচ্ছে, ইলেকট্রন মেঘকে টানাটানি করতেছে, তাহলে যার থেকে ইলেকট্রন মেঘটাকে টেনে নিয়ে যাবে তার মধ্যে কি হবে, একটা আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হবে, এবং যার দিকে ইলেকট্রন মেঘটা নিয়ে আসবে তার কি হবে, একটা আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে, তাই তো। তার মানে হচ্ছে পোলারিটি বা হচ্ছে মেরুকরণ হবে, যেটাকে বলা হয়। তাহলে দেখো এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এই জিনিসটা আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বলতে কি বুঝি, একটা সমযোজী যৌগ, সাপোজ হচ্ছে আমি লিখতেছি হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইডে হাইড্রোজেন এবং ফ্লোরিন হচ্ছে সমযোজী বন্ধন গঠন করেছে, তাহলে এই সমযোজী যৌগে 2টা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য, হ্যাঁ পার্থক্যটা যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, তাহলে হচ্ছে ওরা কি হবে, পোলার সমযোজী। যদি 1.9 এর বেশি হয় তাহলে হবে আয়নিক, এবং 0.5 এর থেকে কম, 1.9 এর বেশি হলে আয়নিক, আর যদি 0.5 এর চেয়ে কম হয় তাহলে হবে অপোলার সমযোজী। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো জিনিসটা, যেখানে মানের পার্থক্য অনেক বেশি সেক্ষেত্রে কি হবে তোমার
আয়নিক হবে বৈশিষ্ট্য, আর যে ক্ষেত্রে মানের পার্থক্য অনেক কম সেক্ষেত্রে কি হবে, সমযোজী, এবং সেটা কেমন, পোলারও হতে পারে অপোলারও হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে হাইড্রোজেন ফ্লোরাইডের কথা বললাম, হাইড্রোজেন ফ্লোরাইডের এটা দেখো, হাইড্রোজেনের তৈরিণাত্মকতা হচ্ছে 2.1 এবং ফ্লোরিনের হচ্ছে 4। তাহলে আমি যখন পার্থক্য বের করব, ঠিক আছে, পার্থক্য বের করলে আমার হচ্ছে 4 থেকে 2.1 মাইনাস দিলাম 1.9। এখন দেখো এই 1.9টা কি, যে আমার পোলারিটি রেঞ্জে পড়তেছে না, এবং সর্বোচ্চ, মানে এটা থেকে এটা পর্যন্ত পোলার এবং ও হচ্ছে সর্বোচ্চ, সেজন্য বলা হয় হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে পোলার সমযোজী এবং সর্বাধিক পোলার সমযোজী বা সর্বাধিক পোলার অণু। ওর অণুতে দুইটা পরমাণুর তৈরিণাত্মকতার পার্থক্য হচ্ছে 1.9, যেটা পোলার সমযোজী হওয়ার রেঞ্জের মধ্যে একদম মার্জিনালি চলে আসতেছে, সেজন্য বলবো যে কি, ও হচ্ছে সর্বাধিক পোলার অণু। ঠিক আছে। আচ্ছা, এখন অনেকে বলতে পারো যে আপু আপনি তো 4 থেকে 2.1 বিয়োগ দিলেন, আমি যদি 2.1 থেকে 4 বিয়োগ দিতাম তাহলে 1.9 এর আগে যে একটা মাইনাস চলে আসতো, আর -1.9 তো হচ্ছে অপোলার সমযোজী হয়ে যেত, কারণ -1.9 তো 0.5 এর চেয়ে কম, তাহলে তো আমার হাইড্রোজেন ফ্লোরাইড তখন অপোলার সমযোজী হয়ে যায়। তাহলে আমি জিনিসটা কিভাবে পারবো, আমি কিভাবে ব্যাখ্যা করব? হ্যাঁ, দেখো, এতক্ষণ যাবত আমি যে তোমাদেরকে পড়ায় আসতেছি, আমি কিন্তু অলওয়েজ বলতেছি যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য, মান কথাটা কিন্তু আমি বরাবরই বলে আসতেছি। তার মানেটা কি, তার মানে হচ্ছে যে আমরা যখন একটা যৌগ হচ্ছে কি পোলার সমযোজী হচ্ছে নাকি আয়নিক হচ্ছে নাকি অপোলার হচ্ছে, এই জিনিসটা যখন আমরা বের করব, আমরা কিভাবে বের করব, আমরা অবশ্যই মানটাকে খেয়াল করব, এটার সামনে মাইনাস আসতেছে নাকি প্লাস আসতেছে সেই জিনিসটা আমরা দেখবো না। ঠিক আছে। তাহলে তখনই আমরা কি করতে পারবো, রেঞ্জের মধ্যে এটা বসায় ফেলবো, এরপরে বের করবো সেটা কি পোলার সমযোজী নাকি অপোলার সমযোজী নাকি হচ্ছে আয়নিক। ঠিক আছে। তাহলে আমরা কেবলমাত্র কি করব, মানের পার্থক্য দেখবো, হ্যাঁ, ঋণাত্মক চিহ্ন বা ধনাত্মক চিহ্ন এগুলো হচ্ছে দেখবো না। আচ্ছা, দেখো, এখন নতুন বইয়ের হচ্ছে 340 পেজ। হ্যাঁ, 340 পেজে এতক্ষণ আমরা যা বলছি এটাই লেখা। দেখো এই জায়গাটা একটু কেটে গেছে। হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে সর্বাধিক পোলার অণু, এটার কথা বলা, তো এই ঋণাত্মকতা মানের পার্থক্য 1.9। আবার দেখো এদের মেরু প্রবণতার ক্রম বলা আছে। দেখো, আমরা জানি কি ফ্লোরিনের তৈরিণাত্মকতার মান সবচেয়ে বেশি, এরপর আস্তে আস্তে নিচের দিকে গেলে কমবে। তার মানে এই হাইড্রোজেন ফ্লোরাইডে তৈরিণাত্মকতার মানের পার্থক্য বেশি এবং ওদের মানের পার্থক্য আস্তে আস্তে কম। তাহলে যেখানে তৈরিণাত্মকতার পার্থক্য বেশি হবে তাদের মেরু প্রবণতার ক্রম হবে বেশি। ঠিক আছে। আচ্ছা, এই ছকটা গুরুত্বপূর্ণ। দেখো এই ছক থেকে কি আসে, তোমার তৈরিণাত্মকতার মানের পার্থক্য কত হলে কত পার্সেন্ট আয়নিক বৈশিষ্ট্য, এই জিনিসগুলো হচ্ছে এই ছকে দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে তোমার দুই ধরনের প্রশ্ন হতে পারে। দুই ধরনের প্রশ্নের মধ্যে একটা হচ্ছে ডিরেক্টলি তোমাকে বলে দিবে যে তৈরিণাত্মকতার মানের পার্থক্য, সাপোজ আমি তোমাকে বলতেছি 1.7 হইলে আয়নিক বৈশিষ্ট্য কত পার্সেন্ট হয়, তাহলে তুমি কি করবা, যেহেতু যে বক্সটা মুখস্থ করবা, তাহলে 1.7 থেকে বের করবা যে আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে 50%, যদি তৈরিণাত্মকতার মানের পার্থক্য হচ্ছে 1.7 হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে এটা হচ্ছে একটা ডিরেক্ট প্রশ্ন। আরেকটা যেটা করতে পারে, কোনো একটা যৌগ দিয়ে দিতে পারে। হ্যাঁ, যৌগ দিয়ে বললো যে এই যৌগটাতে আয়নিক বৈশিষ্ট্য কত পার্সেন্ট আছে। হ্যাঁ, যেমন ধরো তোমার হাইড্রোজেন ফ্লোরাইড বা ধরো হাইড্রোজেন ফ্লোরাইডে আমরা আয়নিক পার্থক্য কত পাইছিলাম, তৈরিণাত্মকতার মানের পার্থক্য 1.9 পাইছিলাম, তাই না? তাহলে 1.9 মানে কি 1.7 এবং 2.0 এই দুইটার হচ্ছে মাঝামাঝি, মানে 50 থেকে 75 মাঝামাঝি, তাই তো? তার মানে আমার অপশনটা ঠিক ওরকম করে মিল পাবো আমরা, তখন আমরা অ্যান্সার করে ফেলবো। তার মানে কি 50 কাছাকাছি বা হচ্ছে 50 থেকে 75 মাঝামাঝি যে একটা মান থাকবে সেটাই হচ্ছে আমরা অ্যান্সার করবো। ঠিক আছে। ফিজিক্সে তো আমরা এই ধরনের ম্যাথ অনেক সময় অ্যান্সার করি, এগুলো এরকম থাকে না, যদি কখনো থাকে, হ্যাঁ, তাহলে যেন তোমরা ঘাবড়ায় না যাও, এই বক্সটা দিয়ে সেগুলো অ্যান্সার করতে পারবা। দেখো গ্রুপ 16, হ্যাঁ, গ্রুপ 16তে কারা কারা আছে আমরা জানি, ও চ্যালকোজেন বলি গ্রুপ 16কে, তাই না? ও সেট অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। তাহলে ওদের ক্ষেত্রে দেখো পানি, হ্যাঁ, পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের তৈরিণাত্মকতার মানের পার্থক্য যত হাইড্রোজেন সালফাইডে তার চেয়ে কম, কারণ আমরা জানি যেহেতু অক্সিজেনের নিচে হচ্ছে সালফার আর একই গ্রুপে উপর থেকে নিচে তৈরিণাত্মকতা হচ্ছে কমে, তাহলে তৈরিণাত্মকতার মানের পার্থক্য যদি কম হয় তার মানে সেখানে পোলারিটিও হচ্ছে কম, অপোলার হয়ে যাচ্ছে। তাহলে তোমার কি বলে, পানি হচ্ছে পোলার অণু এবং হাইড্রোজেন সালফাইড হচ্ছে অপোলার অণু। ঠিক আছে। আচ্ছা,
এরপরে দেখো 3.15.2 আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড। দেখো আমাদের বিজ্ঞানী ফাজান, হ্যাঁ, উনি কি করছেন, এই যে আমরা আয়নিক যৌগগুলোর কথা বলতেছি, ওগুলোর যে সমযোজী বৈশিষ্ট্যগুলো থাকে ওগুলো নিয়ে উনি হচ্ছে একটা নীতি বানাইছেন, যেগুলোকে বলা হয় ফাজানের পোলারায়ন নিয়ম। এই ফাজানের পোলারায়ন নিয়মে উনি তিনটা পয়েন্টের মাধ্যমে আর কি পোলারায়ন নীতিটাকে হচ্ছে ব্যাখ্যা করছেন। হ্যাঁ, কি কি ব্যাখ্যা করছেন দেখো। প্রথমটাতে কি বলা আছে, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণ, হ্যাঁ, চার্জের পরিমাণ হচ্ছে যত বেশি পোলারায়ন হয় হচ্ছে তত বেশি। চার্জ বাড়লে পোলারায়ন বাড়বে, চার্জ কমলে পোলারায়ন কমবে। আবার ক্যাটায়ন যত ছোট হয় এবং অ্যানায়ন যত হচ্ছে বড় হয়, হ্যাঁ, পোলারায়ন তত বেশি হয়। আরেকটা বলছে যাতে ডি অরবিটালে বা ডি অরবিটালে ইলেকট্রন যায় বা ইলেকট্রন বিন্যাস থাকে, তো ক্যাটায়ন ছোট হবে নাকি হচ্ছে অ্যানায়ন ছোট হবে, আমরা অনেক সময় হচ্ছে কনফিউজড হয়ে যাই, তাই না? তাহলে তোমাদের জন্য আমি লিখে রাখলাম হচ্ছে ছক, ছতে হচ্ছে ছোট আর কতে হচ্ছে ক্যাটায়ন। হ্যাঁ, ছক মানে অন্য কোনো ছক না, ছক মানে হচ্ছে কি ছোট ক্যাটায়ন। আচ্ছা আপু, এই ছকটা কি মুখস্থ করা লাগবে নাকি বের করার কোনো টেকনিক আছে? আচ্ছা উপরের ছকটা না, এটা বের করার কোনো টেকনিক নাই ভাইয়া, এটা মুখস্থই করতে হবে। ভাইয়া না আপু, যাই হোক, মুখস্থই করতে হবে। আচ্ছা দেখো ছক, তাহলে ছতে হচ্ছে ছোট, কতে হচ্ছে ক্যাটায়ন, তার মানে ক্যাটায়ন যত ছোট পোলারায়ন তত বেশি, তার উল্টাটা অ্যানায়ন যত বড় পোলারায়ন তত বেশি। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, এই যে তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিছি এখানে, নিচের কোন আয়নটা অ্যানায়নকে বেশি পোলারাইত করবে? তাহলে আমি আবার আমার নীতিতে যাচ্ছি, একটা চার্জ যত বেশি, আরেকটা হচ্ছে ছক, আরেকটা হচ্ছে ডি অরবিটালের ইলেকট্রন বিন্যাস, তাই তো? আচ্ছা এখন তাহলে দেখো, এই চারটা অপশনের মধ্যে সবার আগে আমি চার্জ দেখতেছি, এখানে প্লাস 2+, এখানে হচ্ছে 3+, তার মানে কি হচ্ছে, আমি আগে 3+ গুলাকে টার্গেট করতেছি, তাহলে আমার অপশন সি আর হচ্ছে অপশন ডি। এখন আমার সেকেন্ড পয়েন্টে দেখবো ছক মানে ছোট ক্যাটায়ন। এখন এই অ্যালুমিনিয়াম এবং ফেরিক, হ্যাঁ, এই দুইটা ক্যাটায়নের মধ্যে কার আকার ছোট? অবশ্যই অ্যালুমিনিয়াম। প্রথমত হচ্ছে পর্যায়ে আলাদা, দ্বিতীয়ত হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে ডান দিকে ও হচ্ছে বাম দিকে, তার মানে অ্যালুমিনিয়ামের আকারটা ছোট আর ওর চার্জও হচ্ছে বেশি, তাহলে সেক্ষেত্রে কি হবে, পোলারায়ন হবে অ্যালুমিনিয়ামের বেশি। বুঝে গেছে? কিন্তু এক্ষেত্রে যদি কোনো অ্যানায়ন থাকতো তাহলে আমি দেখতাম কার আকারটা বড়। আচ্ছা এখন দেখো, এই যে আমাদের ফাজানের যে পোলারায়ন নীতি, পোলারায়ন নীতির বেশ কিছু জিনিস ব্যাখ্যা করছে, এটা হচ্ছে 342 পেজ নতুন বইয়ের, এখানে উনি কিছু জিনিসপত্র ব্যাখ্যা করছেন কিভাবে, দেখো পোলারায়ন ক্ষমতার ক্রম, হ্যাঁ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ওরা কারা? ওরা হচ্ছে কিন্তু মৃৎক্ষার ধাতু, মানে হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 ওরা, তাহলে ওদের ক্ষেত্রে বলা হয়েছে যে তোমার কি বলছে, পোলারায়ন ক্ষমতার ক্রম, তাহলে আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচে ক্যাটায়নের আকার কি হয়, বৃদ্ধি পায়, তাই না? আচ্ছা তার মানে আকার যদি বাড়ে তাহলে কি হয়, চার্জ যেহেতু সবারই সমান, তাহলে আমি জানি যত ছোট পোলারায়ন তত বেশি। তার মানে এগুলোর মধ্যে বেরিলিয়াম সবচেয়ে ছোট, ওর পোলারায়ন সবচেয়ে বেশি, এবং বেরিয়াম সবচেয়ে বড়, ওর পোলারায়ন হচ্ছে সবচেয়ে কম। হ্যাঁ, পোলারায়ন মানে কি, পোলারায়ন মানেই হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য। তার মানে কি, তার মানে হচ্ছে যে তোমার, দেখো, তার মানে হচ্ছে যে তোমার কি, যত বেশি পোলারাইত হবে সমযোজী বৈশিষ্ট্য তত হবে, তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কমবে। আর কি হবে, যৌগগুলো অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। ঠিক আছে। দেখো তোমার নিচের লাইনটা, এখানে সবগুলা ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, এই প্রত্যেকটা ক্লোরাইডের তাপমাত্রা, দেখো বেরিলিয়ামের যেহেতু বলছি পোলারায়ন সবচেয়ে বেশি, ওর গলনাঙ্ক দেখো 405, এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে বেরিয়ামে যে 963 হয়ে গেছে। বুঝতে পারছি? তার মানে কি হচ্ছে, আমার আকার বৃদ্ধির আকার মানে যার ছোট তার পোলারায়ন বেশি, তার মানে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে কম। আর যার পোলারায়ন কম তার সমযোজী বৈশিষ্ট্য কম, মানে আয়নিক বৈশিষ্ট্য বেশি, তার মানে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি। এরপর দেখো সোডিয়াম হ্যালাইড, হ্যাঁ, সোডিয়াম হ্যালাইড গুলোর আয়নিক ধর্মের হ্রাসক্রম আর সমযোজী ধর্মের, একটার কথা বলছে আয়নিক আর একটা বলছে সমযোজী। আয়নিক ধর্ম কখন হ্রাস পাবে, যখন পোলারায়ন বাড়বে। এদের মধ্যে, হ্যাঁ, এদের মধ্যে কার পোলারায়ন বেশি, সোডিয়াম আয়োডাইডের পোলারায়ন বেশি, তার মানে ওর আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে কম। আর সোডিয়াম ফ্লোরাইডের হচ্ছে পোলারায়ন সবচেয়ে কম, তার মানে ওর আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে বেশি। আর আয়নিক বৈশিষ্ট্য হ্রাসের ঠিক উল্টাটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যের বৃদ্ধি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেল।
আচ্ছা, গলনাঙ্ক পড়তে হবে সবগুলা না ভাইয়া, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলা কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট এটা তোমাদের হচ্ছে কি করা আছে, একটা ক্রম অনুযায়ী বুঝাই দিছে বইয়ে, যে হ্যাঁ পোলার আয়নের সাথে সাথে ও সংযোজী বৈশিষ্ট্যগুলো বাড়তেছে, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গুলো হচ্ছে কমতেছে, হ্যাঁ এটাই আর কিছু না। আচ্ছা, পরীক্ষার কথা এখন আপু তো এগুলো বলতে পারবো না, এগুলো হচ্ছে তোমরা হচ্ছে আমাদের যে মিডিকোর অফিসিয়াল টিম বা সাপোর্ট টিম আছে ওনাদের সাথে কথা বলে পরীক্ষার কোন তারিখ কত কি পরীক্ষা সেটা হচ্ছে জেনে নিবা, ঠিক আছে। এই পেজটা কঠিন লাগে আপু, এই পেজটা খুবই সহজ আপু, কঠিনের কিচ্ছু নাই। ফাজান 3টা নিয়ম বলছে, জাস্ট 3টা নিয়ম মাথায় রাখবা, হ্যাঁ একটা হচ্ছে যার চার্জ বেশি, একটা হচ্ছে যার আকার ছোট মানে ক্যাটায়ন, আর যার অ্যানায়নের আকার হচ্ছে বড়, আর একটা হচ্ছে যার ডি অরবিটাল আছে, ঠিক আছে, বুঝে গেছে। আচ্ছা, এটা আপু তোমাদেরকে প্রথম দিন যেটা পড়িয়েছিলেন সেই জিনিসটাই হচ্ছে এখানে দেওয়া আছে, আমরা একটু মেমোরাইজ করি। একটা পর্যায়ে বাম থেকে ডানে কারা কারা কমতেছে, পরমাণুর আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা কারা কারা বাড়তেছে, আমরা জানি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম, আর হচ্ছে জারণ ক্ষমতা, ঠিক আছে। আর আমরা জানি একই পর্যায়ে যে জিনিসটা হয় উপর থেকে নিচে তার ঠিক উল্টো কাজ হয়, উপর থেকে নিচে কি হবে, তার এই জিনিসগুলো বাড়বে আর এরা হচ্ছে কমবে, জাস্ট একটু মেমোরাইজ করে নিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো এই জিনিসটা, এই যে তোমরা যারা মানে একটু পেঁচায় ফেলো, হ্যাঁ দেখো, দেখো ক্যাটায়নের আকার যত কম, হ্যাঁ মানে কি ছক ছোট, না ছোট ক্যাটায়ন, তাহলে তা আর অ্যানায়নের আকার যত বড়, পোলারায়ন কি তত বেশি। এখন দেখো পোলারায়ন বেশি মানে কি, পোলারায়ন যত বেশি সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, তার মানে কি আয়নিক বৈশিষ্ট্য তত কম, হ্যাঁ। আবার পোলারায়ন যত কম আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে তত বেশি, তার মানে কি সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে তত কম, ঠিক আছে। তাহলে পোলারায়ন দিয়ে আমরা কি বুঝলাম, পোলারায়ন কার হবে, যার চার্জ বেশি, যে ক্যাটায়নের আকার ছোট, যে অ্যানায়নের আকার বড়, আর হচ্ছে যার ডি অরবিটাল আছে। এখন এই পোলারায়ন জিনিসটা আবার কি, যার পোলারায়ন বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি এবং আয়নিক বৈশিষ্ট্য কম, তার মানে কি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলা কম, সে অপোলার দ্রাবকে দ্রবীভূত এবং সে কি হবে, বর্ণযুক্ত হবে, দানাদার না অদানাদার, অদানাদার হবে, ঠিক আছে। আর যার আয়নিক বৈশিষ্ট্য বেশি তার ক্ষেত্রে কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, এরপরে সে হচ্ছে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে মানে পানিতে দ্রবণীয় হবে এবং দানাদার ও বর্ণহীন হবে, ঠিক আছে। আচ্ছা, কম্পেনিয়ন বুকে যেগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে সেগুলো সব পড়তে হবে। দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কখনোই একটা সিটিং এ মানে এক বসায় তুমি সব মুখস্থ করে ফেলতে পারবে না, ঠিক আছে। তোমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আগের মানে আগে অনেক বছর আগে এই ধরনের প্রশ্নগুলো আসতো বেশি, বাট রিসেন্ট ইয়ার্স গুলোতে দেখা যায় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকে মানে সংখ্যাভিত্তিক প্রশ্ন খুবই কম আসে, ঠিক আছে। তাও তোমাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো আমরা কম্পেনিয়ন বুকে দিয়ে দেই, ওগুলো তোমরা যে যতটুকু পারো মুখস্থ করার মতো করে ফেলবা, হ্যাঁ। পুরোটা পড়া, দেখো আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে জাস্ট একটা গাইডলাইন দেওয়া, বাট পড়ার কাজটুকু তো তোমার নিজেরই করতে হবে, তাই না। আমরা কি করি পড়াটাকে একটু কমায় আনি, যে একদম যে জিনিসটা একদম খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোর জন্য আমরা আগে পড়ি, যে এখান থেকে প্রশ্ন যেন আমার মিস না যায়, হ্যাঁ এরকম। তো তোমাদের কম্পেনিয়ন বুকে যে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক গুলো আমরা দিয়েছি ওগুলো যদি তুমি অল্প অল্প করে 2টা 3টা করে মুখস্থ করতে পারো বা কোনো রকম টেকনিক খাটায় মনে রাখতে পারো তাহলে তো অনেক ভালো, জায়গায় অসুবিধার কিছুই নেই। আচ্ছা, তোমরা হচ্ছে অনেকে যে জানতে চাচ্ছ বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, দেন হচ্ছে আয়নীকরণ শক্তির মান, ইলেকট্রন আসক্তি, এই সমস্ত, ঠিক আছে। আচ্ছা, এই সমস্ত জিনিসপত্র মানটান মুখস্থ করতে হবে কিনা, মান নিয়ে কখনো প্রশ্ন আসে না, তোমরা মান মান করে মাথা নষ্ট করো না, হ্যাঁ আমারও মাথা নষ্ট করো না, তোমাদেরও মাথা নষ্ট করো না, কুল থাকার চেষ্টা করো, ঠিক আছে। বলি না আমরা প্যারা নাই চিল, ওরকম চিল, প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেগুলো আসে সেগুলো আমরা বলি ক্লাসে। আচ্ছা, এই যে নতুন বইয়ের 343 পেজ, হ্যাঁ এখানে তোমরা উপরের দিকে পাবা ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল, আয়নিক পটেনশিয়ালের একটা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাটা কি দেওয়া আছে, যে তোমার ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল হচ্ছে ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, হ্যাঁ এটা বইয়ের উপরে দেখো তোমরা পাবা, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, এটা হচ্ছে 343 পেজে তোমার ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল। আচ্ছা, উম আচ্ছা দেখো,
তাহলে এই আয়নিক পটেনশিয়াল লিখতেছি আমি চার্জ উপরে আর ব্যাসার্ধ নিচে, তার মানে আয়নিক পটেনশিয়ালের সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটা আমাদের এই ফর্মুলা ছাড়াও আমরা যে প্রথম অংশে, এই চ্যাপ্টারের প্রথম অংশে যে ছকটা পড়েছিলাম, মনে আছে না ছকটা, সেই ছকটা দিয়ে হচ্ছে আমরা মনে রাখতে পারি যে আমরা কি জানি যে ডান থেকে বাম দিকে গেলে কি হয়, পরমাণুর আকারটা হচ্ছে কমে, সাথে সাথে হচ্ছে আয়নিক পটেনশিয়াল, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এগুলো হচ্ছে বাড়ে। হ্যাঁ, তাহলে এর সাথে কিছু দেখো, আয়নিক পটেনশিয়াল বাড়ার সাথে সাথে কি হয়, পানিতে হচ্ছে লবণের দ্রাব্যতা হ্রাস পায়, তার মানে এরা হচ্ছে পানিতে কম দ্রবণীয় বা অদ্রবণীয় হয়, এবং পোলার দ্রব্যকে দ্রবণীয় হয় বেশি। ঠিক আছে, এরপরে দেখো এই যে দেখো এবার এটা দাগিয়ে দিয়েছি, এটা ভিতর থেকে আমরা মিলাই ফেলবো। দেন পরবর্তী পেজ 344 পেজে বলা আছে ধাতব কার্বনেটের তাপীয় স্থিতি হচ্ছে হ্রাস পায়। আয়নিক পটেনশিয়াল যার বেশি তার হচ্ছে কি ধাতব কার্বনেটের, দেখো কার্বনেট অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়ন দ্বারা বেশি আকৃষ্ট হয়, ফলে তাপীয় স্থিতিটা কি হয়ে যায়, হ্রাস পায়। ঠিক আছে, আচ্ছা, তার মানেটা কি দেখো, আয়নিক পটেনশিয়াল কার বেশি হচ্ছে, যার হচ্ছে তোমার কি ক্যাটায়নের আকারটা ছোট। আমরা জানি কি বাম থেকে ডানে গেলে আকার কমে, আয়নীকরণ শক্তি বাড়ে। হ্যাঁ, তার মানে যার আয়নীকরণ শক্তি বেশি তার আকারটা হচ্ছে ছোট। আচ্ছা, আকার যদি হয় ছোট তাহলে তার ক্ষেত্রে কি হবে, আমরা জানি ক্যাটায়ন হচ্ছে তোমার যত ছোট হবে পোলারায়ন হবে তত বেশি। তার মানে কি তার যৌগগুলো পোলারাইত হবে, মানে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। সমযোজী বৈশিষ্ট্য বাড়া মানে কি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গুলো এগুলো নিম্ন থাকবে, মানে নিম্ন গলনাঙ্ক বা নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে। ঠিক আছে, তাহলে যার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হচ্ছে কম, সেই লবণটাকে ভাঙা তত সহজ। তার মানে তাপ দিয়ে বা অল্প তাপেই তাদেরকে ভেঙে ফেলতে পারবো। যাকে আমি অল্প তাপেই ভেঙে ফেলতে পারবো তার তাপীয় স্থিতি কম নাকি বেশি, তাপীয় স্থিতি কম। ঠিক আছে, সেজন্যই বলা হচ্ছে যে তোমার কি আয়নীকরণ পটেনশিয়াল বাড়ার সাথে সাথে কার্বনেট লবণগুলোর তাপীয় স্থিতি হচ্ছে হ্রাস পায়। ঠিক আছে, আচ্ছা, তোমরা এই যে সোহেল আহমেদ শান্ত, দেন হচ্ছে আর কারা কারা, নাজমুল আলম, এরপরে হচ্ছে রায়হান ইসলাম, কারা কারা আছো তোমরা অতিরিক্ত উল্টাপাল্টা কমেন্ট করতেছো। এই যে আমি যে কমেন্ট নামগুলো পড়তেছি তাদের নাম কিন্তু অলরেডি হচ্ছে অফিসে চলে গিয়েছে। তোমরা আর দেখো তোমরা লাস্ট পর্যন্ত ক্লাসটা করতে পারো কিনা এটা খেয়াল রাখো। ঠিক আছে, এই যে এতক্ষণ যাবতে যে এত এত আমি তোমাদেরকে যে সমস্ত জিনিস, এত কঠিন টপিক গুলো এরকম গল্পের আকারে সহজ করে করে পড়ায় দেওয়ার চেষ্টা করতেছি, বাট তোমরা করতেছো যে কমেন্টের উপর কমেন্ট, কমেন্টের উপর কমেন্ট করতেছো। আমি যে যে নামগুলো উচ্চারণ করতেছি এগুলো কিন্তু সব অফিসে রেকর্ডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, অটোমেটিক্যালি তোমাদেরকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে, কারণ ক্লাসের মধ্যে ক্লাসের পরিবেশ নষ্ট করতেছো, অতিরিক্ত পরিমাণে হচ্ছে তোমরা কমেন্ট করতেছো। যে জিনিসটা পড়াচ্ছি যদি ক্লাস করতে ভালো না লাগে তোমরা ক্লাস থেকে বের হয়ে যাও, ক্লাসটা হচ্ছে গ্রুপে রেকর্ড করা থাকবে, পরবর্তীতে সেটা দেখে নিতে পারবে। বাট যারা মনোযোগ দিয়ে ক্লাস করছে ওদের ক্লাসটা কেন নষ্ট করতেছো? আচ্ছা, দেখো তাহলে এই যে বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম আর হচ্ছে বেরিয়াম। হ্যাঁ, ওদের ক্ষেত্রে দেখো আমি জানি কি বেরিলিয়াম হচ্ছে সবচেয়ে ছোট এখানে, আর বেরিয়াম আয়নের আকার হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আকারের সাথে সাথে কি হয়, আয়নিক পটেনশিয়াল হচ্ছে বিপরীত ভাবে তোমার অগ্রসর হয়। তাহলে যার আকার ছোট তার আয়নিক পটেনশিয়াল বেশি, আর যার আকার বড় তার আয়নিক পটেনশিয়াল কম। এখন কি বলছে, আয়নিক পটেনশিয়াল বেশি হলে কার্বনের যৌগের তাপীয় স্থিতি কমে। তার মানে কি, তাপীয় স্থিতি কমা মানে অল্প তাপেই তাদেরকে ভাঙা যায়, তার মানে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হয় কম। দেখছো, এই দেখো এদের হচ্ছে বিযোজন তাপমাত্রা বা গলনাঙ্ক দেওয়া আছে। বেরিলিয়াম কার্বনেটের হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর বেরিয়াম কার্বনেটের হচ্ছে 998 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ঠিক আছে, দেখো অনেকেই হচ্ছে টপিকটা আবার বুঝতে চাচ্ছে, বাট তোমরা এই যে যারা হচ্ছে উল্টা উল্টা পাল্টা কমেন্ট করতেছো তোমাদের জন্য হচ্ছে ওরা কি করতে পারতেছে না, জিনিসটা ভালো মতো বুঝতে পারতেছে না। আচ্ছা, ঠিক আছে। আর যাদের এই যে বই নিয়ে না বা প্রবলেম হচ্ছে বা পরীক্ষা রিলেটেড কোনো জিনিস জানতে চাচ্ছ, আমি তো ক্লাস নিচ্ছি, আমি তো এটা এখন বলতে পারবো না, এটা হচ্ছে তোমরা অফিসের সাথে যোগাযোগ করো, তাই না? তোমাদের তো কতগুলো টিম বানিয়ে দেওয়া আছে, অফিসিয়াল টিম, সাপোর্ট টিম দেওয়া বানানো আছে। তোমরা যে কোনো একটা জায়গায় হচ্ছে যে কন্ট্যাক্ট করো তাহলেই হয়ে যায়। এগুলো তো আপু ডিল করি না। দেখো
নতুন বইয়ের হচ্ছে 344 পেজ, হ্যাঁ 344 পেজ 3.15.4 মৌলের কর্ণ সম্পর্ক। হ্যাঁ আচ্ছা, কর্ণ সম্পর্ক জিনিসটা কি? উপরে নিচে বা পাশাপাশি দুইটা পর্যায়ে, হ্যাঁ দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে এরকম হতে পারে যে পাশাপাশি দুইটা পর্যায়ের মৌলগুলোর মধ্যে দেখা যায় কি যে তোমার কোনাকুনি ভাবে হচ্ছে ধর্মের সাদৃশ্য পাওয়া যায়। এটাকে আমরা বলি হচ্ছে মৌলের কর্ণ সম্পর্ক। কি বলি? কর্ণ সম্পর্ক, ঠিক আছে। যেমন দেখো লিথিয়াম দ্বিতীয় পর্যায়ে ওর সাথে তৃতীয় পর্যায়ে ম্যাগনেসিয়ামের সম্পর্কে সাদৃশ্য আছে, বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ে ওর সাথে তৃতীয় পর্যায়ে অ্যালুমিনিয়ামের সাদৃশ্য আছে, বোরন দ্বিতীয় পর্যায়ে ওর সাথে তৃতীয় পর্যায়ে সিলিকনের সাদৃশ্য আছে, ঠিক আছে। তাহলে ওদের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওদের ক্ষেত্রে যে ধর্মের সাদৃশ্যের কারণগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে। আয়নিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পোলারিকরণ ক্ষমতা, আর হচ্ছে আয়নিক চার্জের ঘনত্ব। দেখো এতগুলা বক্সের মধ্যে এখানে কিন্তু ইলেকট্রন আসক্তির কথাটা নাই, ঠিক আছে। তাহলে ইলেকট্রন আসক্তির কথাটা নাই, তোমাকে কিন্তু বলবে ধরো লিথিয়াম বা ম্যাগনেসিয়াম দিয়ে বলে দিল যে এই দুইজনের ধর্মের মধ্যে সাদৃশ্যের কারণ নয় কোনটা, ঠিক আছে। তখন তোমাকে ইলেকট্রন আসক্তি আছে কিনা এই জিনিসটা হচ্ছে খেয়াল করতে হবে। আচ্ছা, আয়নিক পটেনশিয়াল এবং আয়নীকরণ শক্তি, দেখো আয়নিক পটেনশিয়াল যে জিনিস, আয়নীকরণ শক্তি একই জিনিস, ঠিক আছে। কারণ আয়নীকরণ শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আয়োনাইজেশন এনার্জি, তাই না? ইআই দ্বারা হচ্ছে আমরা প্রকাশ করি। তো আয়নীকরণ শক্তির জন্য আমরা ওই যে একদম আমাদের লেকচারের প্রথম অংশে বা হচ্ছে যেটা তোমাদেরকে শেখানো হয়েছিল যে একটা পর্যায়ে বাম থেকে যতই ডান দিকে আসা যায় পরমাণুর আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা ওরা সবাই কমে। আর এই পাশে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম, জারণ ক্ষমতা ওরা সবাই সবাই হচ্ছে বাড়ে। তার মানে আকারের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আর আকারের সাথে ফাজানের নীতি সম্পর্ক কি? ফাজান বলছে ক্যাটায়ন যত ছোট হবে পোলারায়ন হবে তত বেশি, ঠিক আছে। তার মানে জিনিসগুলো একটু কোরিলেট করার চেষ্টা করবো আমরা। আচ্ছা, এই পেজের সংখ্যা লাগবে আপু? সংখ্যা লাগবে না আপু, তোমরা হচ্ছে জাস্ট ধর্মের সাদৃশ্যের কারণগুলা, হ্যাঁ কারণগুলো, কারণের ব্যাখ্যাটা দেখবা। আচ্ছা, এখন আসো সারণী 3.7, এটাও কিন্তু একদম ওই যে আমরা বলছিলাম না টিটিএম টনটনা মুখস্থ, ওরকম টনটনা মুখস্থ টাইপের ছক। আচ্ছা, 3.7। আচ্ছা, এক্ষেত্রে কি আছে দেখো, এটা হচ্ছে তোমার নন বন্ডিং এবং নন বন্ডিং বলের হচ্ছে তুলনা দেওয়া আছে। তার মানে এটা কি? আমাদের বন্ডিং বল আছে তিনটা, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, ঠিক আছে। এই তিনজন যেহেতু বন্ডিং, এদের শক্তির মাত্রা অনেক বেশি। দেখো 400 থেকে 4000, 150 থেকে 1100, 75 থেকে 1000। আর নন বন্ডিং বলগুলো কোনগুলো আছে? যেরকম দেখো আয়ন ডাইপোল আকর্ষণ, এরপরে আছে হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন, এরপরে আছে তোমার ডাইপোল ডাইপোল আকর্ষণ, এরপর হচ্ছে আয়ন আবিষ্ট ডাইপোল আকর্ষণ, ঠিক আছে, ডাইপোল আবিষ্ট ডাইপোল, এরপর হচ্ছে লন্ডন বল বা বিস্তারণ বল, সবগুলোর ক্ষেত্রে শক্তির মাত্রা। এখন এই যে এই ছকটা, আচ্ছা এটা কত পেজ? এটা সারণী হচ্ছে 3.7, এটার পেজ নাম্বারটা কি লিখে দেয় না? এই যে আপু নতুন বইয়ের হচ্ছে 347 পেজ। নতুন বইয়ের 347 পেজে হচ্ছে এটার পেজ নাম্বার, এটা হচ্ছে পেজ নাম্বার। দেখো আমাকে শক্তির মাত্রাটা দেখতে হবে। শক্তির মাত্রাটা কি? কিলো জুল পার মোল, হ্যাঁ এটা ভালো মতো দেখতে হবে। অনেক সময় কিলো জুলের জায়গায় জুল একক দেওয়া থাকে, আমরা একটু খেয়াল করে অ্যান্সার করবো জুলে আছে নাকি কিলো জুলে আছে, ঠিক আছে। আচ্ছা, নতুন বইয়ের হচ্ছে 347 পেজ, সারণী 3.7। 347, 3.7। আচ্ছা, এই যে আপু এটা মনে থাকে না, অনেকবার ট্রাই করছি, বিশ্বাস করো আমি নিজেও ট্রাই করছি অনেকবার, আমারও মনে থাকে না। হ্যাঁ, এটা তোমার সাথে আমার অনেক মিল। আমিও ট্রাই করছি, আমারও মনে থাকে না, তোমরাও ট্রাই করতেছো, তোমাদেরও মনে থাকে না। তার মানে এই বক্সটা হচ্ছে একটা পাজি টাইপের বক্স, একটা দুষ্ট টাইপের বক্স। যে আমি এটাকে যদি কোনো ছন্দে ফেলতে চাই, হ্যাঁ ছন্দে ফেলতে চাইলে কি হবে? যেহেতু রেঞ্জ রেঞ্জ করে দেওয়া আছে মান, হয় প্রথম মানের সাথে কোনোটার ওভারল্যাপ হয়ে যাবে, নাহলে লাস্টের মানের সাথে। যেমন দেখো আয়ন ডাইপোল হচ্ছে 10 থেকে 50, হাইড্রোজেন হচ্ছে 10 থেকে 40। আর তুমি যদি প্রথমটা 10 দিয়ে মনে রাখো, দুইজনই এখানে বসে আছে। আবার লাস্টে দেখো ডাইপোল আবিষ্ট ডাইপোল 2 থেকে 10, আর লন্ডন বল হচ্ছে 1 থেকে 10। তার মানে কি পুরাই একদম একই রকম মান না? বলবো আপু এই জিনিসটা কিভাবে করে পড়বো? এই জিনিসটা হচ্ছে যে কিভাবে পড়বো, যে যেমনে করে পারো সে তেমনি করে পড়বা, বাট পড়বা যেভাবে মনে রাখা যায় সেভাবে মনে রাখবা, বাট রাখবা। হ্যাঁ, এই বক্সটা পড়তে পড়তে বুঝবা যে আসলে আমাদের জীবন কত সুন্দর। হ্যাঁ, এই বক্স পড়তে গেলে বাদ বাকি সবই ভুলে যাবে, এরকম অবস্থা, বাট এটা পড়তে হবে। আচ্ছা, আর বন্ডিং নন বন্ডিং তাহলে আমরা জানলাম। যদি বলে বন্ডিং বল কত প্রকার? 3 প্রকার। কি কি? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর হচ্ছে ধাতব বন্ধন। আর নন বন্ডিং মানে হ্যাঁ ভ্যান ডার ওয়ালস বন্ধন, এরা কতগুলো আছে? তাহলে তোমার বই হচ্ছে 6টা ভ্যান ডার ওয়ালস বন্ধন দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা,
দেখো এখন এই যে আমরা এই যে নন বন্ডিং বলগুলোর কথা বলতেছিলাম, এদেরকে তো আমরা ভ্যান্ডার ওয়ালস বন্ধন বলি। হ্যাঁ, এটা হচ্ছে গুহ স্যার, সঞ্জিত কুমার গুহ স্যার তার বইয়ে এই ভ্যান্ডার ওয়ালস বলগুলার কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করছেন। কি বলছেন দেখো, এই বল হচ্ছে খুবই দুর্বল প্রকৃতির বল। তার মানে কি, এটা নন বন্ডিং, বুঝতেই তো পারতেছি নন বন্ডিং মানে ওরা বন্ডে নাই, জাস্ট যখন একটা অনেক একটা পদার্থের কিছু অণু যখন কাছাকাছি চলে আসবে তখনই কি হবে, এই বলটা হচ্ছে কার্যকর হবে। ঠিক আছে, তার মানে এই বলটা কোন ক্ষেত্রে বেশি কার্যকর হয়, গ্যাসীয় পদার্থগুলোর ক্ষেত্রে। গ্যাসীয় পদার্থগুলোর ক্ষেত্রে অণুগুলো যখন ছোটাছুটি করতে করতে একজন আরেকজনের কাছাকাছি চলে আসে তখন এরা ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল অনুভব করে। তাহলে এই আকর্ষণ বলটা দ্বারা ওদেরকে তরলে পরিণত করা সম্ভব। ওদেরকে গ্যাসটাকে তরল বা লিকুইড বানানো সম্ভব। দেন ডাইপোল আকর্ষণ বলের চেয়ে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল অপেক্ষাকৃত দুর্বল। সমযোজী বন্ধন শক্তির তুলনায় এটা হচ্ছে অতি নগণ্য। দেখো, অক্সিজেনের সমযোজী বন্ধন শক্তি হচ্ছে 402 কিলোজুল পার মোল। ঠিক আছে, কিন্তু এটার কঠিন অবস্থায় ভ্যান্ডার ওয়ালস বল হচ্ছে মাত্র 7 কিলোজুল পার মোল। ঠিক আছে, আচ্ছা অসহায় ফিল হচ্ছে নাও। আচ্ছা আপু, অসহায় ফিল করার কোনো প্রয়োজন নাই। এই ছক পড়তে গেলে তুমি একা অসহায় হবে না, সবাই অসহায় হয়ে যাবে। হ্যাঁ, সেজন্য কি করতে হবে, আমাদেরকে এটা মুখস্থ করতে হবে। কারণ যেগুলা যেগুলা কমায় দেওয়া যায়, যত প্রকার চোরামি করা যায়, শর্টকাট অ্যাপ্লাই করা যায়, সবই তোমাদেরকে শিখিয়ে দিই, যেন একদম ইজি ওয়েতে পড়াগুলো মনে রাখতে পারি। বাট দুই একটা জিনিস যেগুলাকে নিয়ে আর পাইরেই উঠা যায় না, আমরা হার মানি ওই সমস্ত জিনিসগুলোর কাছে। তেমনই একটা বক্স হচ্ছে এই বন্ডিং আর নন বন্ডিং বলের যে বক্সটা, ওইটা। ঠিক আছে, আচ্ছা ভ্যান্ডার ওয়ালস বলের কোনো দিক নির্দেশক ধর্ম নেই। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডাইপোল আবিষ্ট ডাইপোল, আর একটা হচ্ছে আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপোল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখন দেখো, এটা নতুন বইয়ের 348 পেজে তোমার এই আয়ন ডাইপোল আকর্ষণ বলের একটু ব্যাখ্যা দেওয়া আছে। এই যে আয়ন ডাইপোল আকর্ষণ, হ্যাঁ, এই ভ্যান্ডার ওয়ালস বলটা এই যে আমরা দেখতেছি যে উৎস অনুযায়ী দুই প্রকার, একটা হচ্ছে আমার কি স্থায়ী ডাইপোল, আর একটা হচ্ছে আবিষ্ট ডাইপোল যেটা আমরা জানি, আর একটা হচ্ছে কি বিস্তরণ বল বা লন্ডন বল। আচ্ছা দেখো, এইটা হচ্ছে কিন্তু সঞ্জিত কুমার